শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে অর্থনীতির একটি অসাধারণ ক্লাসে। আমরা কিন্তু জানি তোমাদের বার্ষিক পরীক্ষা একেবারে দোরগোড়া এখন করা নাড়ছে। আর ঠিক এই কারণেই কিন্তু আমরা শিক্ষর পক্ষ থেকে নিয়ে এসেছি তোমাদের জন্য মিশন বার্ষিক, যেখানে আমরা তোমাদেরকে চমৎকারভাবে পুরো বইটা কিন্তু একদম পুরোটা তোমাদেরকে পড়িয়ে দেব, এবং সেখানে চমৎকার চমৎকার এমসিকিউর মাধ্যমে আমরা সেগুলো সলভ করতে করতেই তোমরা দেখবে একাধারে তোমাদের কনসেপ্টটা বোঝা হয়ে গেছে, এবং একই সাথে কেমন প্রশ্ন আসতে পারে তোমাদের বার্ষিক পরীক্ষাতে সেটাও কিন্তু তোমাদের জানা হয়ে যাবে। তোমরা আমার সাথে ইতিমধ্যেই অর্থনীতির যে প্রথম অংশটুকু আছে, অর্থাৎ 1 থেকে 5 অধ্যায় শেষ করে ফেলেছো। আজকের ক্লাসে আমরা অর্থনীতির দ্বিতীয় অংশটুকু, অর্থাৎ 6 থেকে বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো একেবারে পুরোটা শেষ করে ফেলার চেষ্টা করব। বুঝতেই পারছো, আমরা কিন্তু আজকে হাজির হয়ে গেছি ক্লাস 9 এর অর্থনীতি নিয়ে, এবং আমরা আলোচনা করব চ্যাপ্টার 6 থেকে 10 পর্যন্ত। এবং এই চ্যাপ্টার 6 থেকে 10 পর্যন্ত আমরা প্রায় মোর দেন 100+, অর্থাৎ 100টারও বেশি এমসিকিউ আমরা সলভ করব সবাই মিলে। তোমরা মন্তব্যের ঘরে অবশ্যই কমেন্ট লিখে উত্তর জানাতে পারবে। একই সাথে প্রতিটা উত্তর কেন হলো, কিভাবে হলো, সবকিছু তো ব্যাখ্যা থাকবে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ক্লাসটা। আর এই পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সাথে থাকবো। তোমরা অনেকেই আমাকে কিন্তু চেনো, আমার নাম মবিন মজুমদার। আমি পড়ালেখা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে অর্থনীতি নিয়ে স্নাতক স্নাতকোত্তর এই দুটি পর্যায়ে শেষ করার পরপরই তোমাদের সাথে চলে এসেছি অর্থনীতির মজার মজার গল্প বলার জন্য। চলো আর কথা না বাড়িয়ে মূল ক্লাসে প্রবেশ করে ফেলি, এবং আমাদের মূল ক্লাসে আমরা অনেকগুলি টপিক দেখার চেষ্টা করব। যেমন আমরা প্রথমেই যে বিষয়টা দেখতে চাই সেটা হচ্ছে ভাই বহু নির্বাচনী প্রশ্ন উত্তর, অর্থাৎ যেটা বলছিলাম এমসিকিউ। আমরা অনেক অনেক এমসিকিউ দেখব। একেবারে শুরুতেই আমাদের 6 নম্বর যে অধ্যায়টা আছে, জাতীয় আয় এবং এর পরিমাপ, এই অধ্যায়টা দেখার চেষ্টা করি। এই অধ্যায়টা কিন্তু একটু বেশি সহজ। তোমরা জানো জিডিপি, জিএনপি এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু এই অধ্যায়ে আলোচনা করা হয়, এবং জিডিপি, জিএনপি কিংবা মাথাপিছু আয় এগুলো বের করা একেবারে ছোট থেকেই সবাই শিখে আসছো। সেই জ্ঞানটুকু কাজে লাগিয়ে প্রতিটি প্রশ্নের সবাই উত্তর দিব একেবারে সঠিকভাবে। প্রথম যে প্রশ্নটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি জিজ্ঞেস করেছে আমাদেরকে বাংলাদেশে কর্মরত বিদেশিদের আয় যোগ হবে নিচের কোনটিতে। অর্থাৎ এই প্রশ্নটাকে অনেক ভাবে কিন্তু পরীক্ষায় আসে। যেমন যেমন প্রায় আমাদের পরীক্ষায় আসে রেমিটেন্স, আমাদের পরীক্ষায় আসে রেমিটেন্স কোথায় যোগ হয়। অর্থাৎ রেমিটেন্স কি জিডিপি, নাকি রেমিটেন্স জিএনপি, নাকি এটা অন্য কোনো কিছুতে যোগ হবে। সেই প্রশ্নটাকেই করেছে বাংলাদেশে কর্মরত বিদেশিদের আয়। এইবার তোমার মাথায় আসবে কি ব্যাপার, আমি তো জানতাম রেমিটেন্সের কথা। তাহলে রেমিটেন্স কোনটা হতো? রেমিটেন্স হতো বাংলাদেশিরা, বাংলাদেশিরা যখন বাংলাদেশিরা যখন বিদেশ থেকে কোনো টাকা পাঠাতো, বাংলাদেশিরা যখন বিদেশ থেকে টাকা পাঠায়, বাংলাদেশিরা যখন বিদেশ থেকে টাকা পাঠায়, সেটা ছিল রেমিটেন্স। এখন আমি তো বলে ফেললাম যে এই ব্যাপারটা রেমিটেন্সের মতো, কিন্তু এখানে তো বললো যে বাংলাদেশে কর্মরত বিদেশিরা। তার মানে আমি বুঝতে পারছি এখানে যাদের সম্পর্কে কথা বলা হচ্ছে তারা কিন্তু বাংলাদেশী না, তারা হচ্ছে বিদেশি, কিন্তু কাজ করে বাংলাদেশের মধ্যে। তাহলে বোঝাই যাচ্ছে যেহেতু তাদের নাগরিকতাটা বাংলাদেশের না, তাহলে অবশ্যই কি ভাইয়া এই যে জিএনপি যেটা আছে সেইটা হবে না, সেইটা হবে না। তুমি বলবা কেন হবে না? কারণ আমরা সবাই জানি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট মোট জাতীয় উৎপাদন যেটা আছে, মোট জাতীয় উৎপাদন বা মোট জাতীয় আয় যেটা আছে, সেখানে কিন্তু আমাদের জাতীয়তা দেখা হয়। কি দেখা হয় ভাই? জাতীয়তা। আর আমরা পড়েই ফেললাম যে ভাই রেমিটেন্স যখন দেখি তখন বাংলাদেশি জাতীয়তাটা কাজ করে। আমাদের দেশের মানুষ যখন বাইরে থেকে টাকা পাঠাচ্ছে ব্যাপারটা কাজ করছে। তাহলে ওই জিনিসটা হচ্ছে জিএনপি, জাতীয়তা। কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি বিদেশিরা, অর্থাৎ এদের জাতীয়তা কিন্তু বাংলাদেশি না। তাহলে ব্যাপারটা জিএনপি হচ্ছে না।
জিএনপি হচ্ছে না। তাহলে আমি বুঝতে পারলাম একটা উত্তর হলো না। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, পরেরটা দেখি। পরেরটাতে বলছে গ্রোস ন্যাশনাল ইনকাম, জিএনআই। এখানেও ঠিক একই কথা এপ্লাই করব যে ভাই গ্রোস ন্যাশনাল মোট জাতীয় আয়, জাতীয় তার মানে নাগরিক হতে হবে। আর আমরা দেখতেই পেলাম যে এরা বিদেশি নাগরিক না, তাহলে এইটাও কি ভাই বাদ যাচ্ছে। এরপর উপরেরটা যদি দেখি, এনএনআই, নিট ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল শব্দটা আছে, অর্থাৎ বুঝতেই পারছো এটাও উত্তরটা হবে না, কারণ তাদের জাতীয়তাই তো ভাই বিদেশি। এরপর আমরা বুঝতেই পারছি তিনটা যেহেতু বাদ চলে গেছে, উত্তরটা হবে জিডিপি। উত্তরটা হচ্ছে জিডিপি। এইবার চলো আমরা একটু বোঝার চেষ্টা করি জিডিপি এই ব্যাপারটা আসলে কি। আমরা মোটামুটি জানি জিডিপির বাংলা করলে দাঁড়ায় হচ্ছে মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন পূর্ণরূপ হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন, যেখানে একটা নির্দিষ্ট সীমানার মধ্যে, একটা নির্দিষ্ট সীমানার মধ্যে যা কিছু উৎপাদিত হয় একটি অর্থ বছরে সেটার হিসাব করা হয়। তাহলে তুমি দেখতেই পাচ্ছ আমাদের সীমানার মধ্যে কিন্তু এই যে দেখো বাংলাদেশে আমাদের সীমানার মধ্যে বিদেশিরা করছে। তো ভাই বিদেশি করুক আর যেই করুক, এই সীমানার মধ্যে যেহেতু করছে তাহলে স্বাভাবিকভাবে এটি কার অংশ হবে? এটি হবে জিডিপির অংশ। আর যদি জিএনপির অংশ হওয়া লাগতো তাহলে আমরা দেখতে পেতাম মোট জাতীয় উৎপাদন, অর্থাৎ জাতীয়তা হওয়া লাগতো বাংলাদেশি, তাহলে বাংলাদেশের জিএনপির অংশ হতো। যেটা আমরা দেখতে পাই রেমিটেন্সের ক্ষেত্রে, আমাদের প্রবাসী ভাইরা গিয়ে বিদেশে কাজ করে, তার কারণে খুব স্বাভাবিকভাবে তখন কিন্তু সেটা হতো রেমিটেন্সটা জিএনপির অংশ। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার। এখানে রেমিটেন্সের বিপরীত একটা ছবি দেখানো হয়েছে। আমাদের শ্রমিকরা যখন কাজ করে বাইরের দেশে, যেহেতু আমাদের শ্রমিক তাই জাতীয়তা বাংলাদেশি, ওটা হতো জিএনপির পার্ট। আর এখানে দেখেছি জাতীয়তা অন্য দেশের, কিন্তু আমার সীমানার মধ্যে, তাই এটা হচ্ছে জিডিপির পার্ট। আশা করি ক্লিয়ার। চলো পরের প্রশ্নে যাই। তার আগে উত্তরটা মিলিয়ে নিব সবাই। উত্তর কিন্তু জিডিপি। আমরা যে উত্তরটা বলেছি একদম ঠিক বলেছি, আমরা সবাই পারছি ব্যাপারটা। এরপর পরবর্তী প্রশ্নে যদি আসো, বলছে মূলধন রক্ষণাবেক্ষণ ও ক্ষতিপূরণ এটার ব্যয়কে কি বলে? অর্থাৎ মনে করে এই কলমটা গত বছর বানিয়েছি, বা এই কলমটা এবছরের শুরুতে বানিয়েছি। এখন আমার দেশের জন্য জিডিপি জিএনপি এগুলো হিসাব করব। এখন যখন ওটা হিসাব করতে গেলাম তখন আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা, এই কলমটা যখন আমি কিনেছিলাম তখন দাম ছিল 60 টাকা, এখন এটা অনেকটুকু ব্যবহার করেছি, ব্যবহার করার কারণে এখন আর এটা 60 টাকা দাম পাচ্ছে না, এখন এই কলমটা আমি চাইলে 50 টাকায় বিক্রি করতে পারবো। তাহলে এই যে ভাই 60 টাকা দিয়ে প্রথমে এটা কিনেছিলাম, কিন্তু পরবর্তীতে এটা ব্যবহার করার কারণে ক্ষয়ক্ষতি হয়ে দাম এখন হয়ে গেছে 50 টাকা। অর্থাৎ এটার রক্ষণাবেক্ষণ এবং ক্ষতিপূরণ হয়ে গেল আমার 10 টাকা। অর্থাৎ এটা রক্ষণাবেক্ষণের জন্য বা হচ্ছে ক্ষতি হয়েছে, খরচ হয়েছে 10 টাকা। তাহলে এই 10 টাকা কি হবে? এই 10 টাকা কি হবে? আমরা দেখতে পাচ্ছি অপশনে কি কি আছে দেখো। এনএনআই, ঠিক আছে, নিট ন্যাশনাল ইনকাম, না ভাই এটা ন্যাশনাল না। এরপর এটা ইনকামও না, এটা আয়ও না। এরপর এনএনপি, নিট ন্যাশনাল প্রোডাক্ট, না এই ব্যাপারটাও না। এরপর আমরা দেখতে পাচ্ছি সিসিএ, সিসিএ কনজাম্পশন কস্ট অ্যালাওয়েন্স, অর্থাৎ কনজাম্পশন কস্ট কোন একটা খরচ ব্যয় বোঝাচ্ছে। তাহলে অবশ্যই উত্তর হচ্ছে বি নাম্বারটা। উত্তর হচ্ছে বি নাম্বারটা। তাহলে চলো মিলিয়ে দেখি উত্তরটা হলো কিনা। একদম একেবারে পারফেক্ট, এটাই সঠিক উত্তর। এরপর পরের প্রশ্নে চলে আসো, শ্রম থেকে প্রাপ্ত আয়কে কি বলে? এটা আমরা সবাই মোটামুটি জানি। শ্রম থেকে প্রাপ্ত আয় হচ্ছে মজুরি। শ্রম থেকে প্রাপ্ত আয় হচ্ছে মজুরি। যখন কোনো একটা কিছু তৈরি হয়, যখন কোনো একটা কিছু তৈরি হয়, কোনো একটা কিছু উৎপাদিত হয়, যখন কোনো একটা কিছু ভাইয়া উৎপাদিত হয়, তখন আমরা দেখতে পাই যে ভাই যে ভূমি প্রদান করে, যে ভূমি প্রদান করে, ভূমির যে মালিক থাকেন উনি মূলত পান আমাদের খাজনাটুকু। ভূমির মালিক পান খাজনাটুকু। এরপর তুমি যদি পরবর্তী ধাপে দেখো যে শ্রমিক থাকে, যে শ্রমিক থাকে
সে পায় হচ্ছে মজুরিটুকু, যে শ্রমিক সে পাবে মজুরিটুকু। এর পরবর্তীতে আমরা দেখতে পাই যারা আমাদের ব্যাংক হিসাবে মূলধনটুকু দিয়ে থাকে তারা একটা অংশ পান, আর যিনি উদ্যোক্তা থাকেন তিনি আরেকটা অংশ পান। আর এভাবেই কিন্তু আমরা কোনো একটা কিছু তৈরি করার পর যে অর্থটুকু আয় করি সে অর্থটুকু বন্টিত হয়। তাহলে বোঝাই যাচ্ছে উত্তরটা হচ্ছে মজুরি। উত্তরটা হচ্ছে মজুরি। আরেকটা ব্যাপার এখানে দেখতে পাচ্ছি, নতুন একটা শব্দ এখানে দেয়া আছে। শব্দটা হচ্ছে ভাইয়া ভর্তুকি। শব্দটা হচ্ছে ভর্তুকি। তোমরা সবাই এই শব্দটার সাথে পরিচিত। ভর্তুকি। ভর্তুকির ব্যাপারটা কি? যেমন ধরো বাংলাদেশ সরকার প্রায় কিন্তু সার উৎপাদনে বাংলাদেশ সরকার প্রায় সার উৎপাদনে ভর্তুকি দিয়ে থাকে। প্রশ্ন হচ্ছে এটা কিভাবে ঘটে? খুবই সহজ। আমাদের দেশে সার উৎপাদন করতে অনেক টাকার প্রয়োজন হয়, যে কারণে সারের দাম অনেক বেশি বেড়ে যায়। ধরো এক বস্তা সারের দাম হয়ে গেল ২,০০০ টাকা। এখন আমাদের দেশের যে গরিব কৃষক, আমার দেশের যে গরিব চাষি, তার তো আর ভাই ২,০০০ টাকা দিয়ে সারের বস্তা কেনা সম্ভব না। ফলশ্রুতিতে সে তার জমিতে প্রয়োজনীয় সার দিতে পারল না। সে যদি প্রয়োজনীয় সার দিতে না পারে, স্বাভাবিকভাবেই সে জমিতে ধান কিন্তু আর ভালো হবে না। কৃষকের ক্ষতি হবে, এবং কৃষকের ক্ষতি হলে কিন্তু পুরো দেশের অর্থনীতিরই অনেক বড় একটা ক্ষতি হবে। আর ঠিক এমন পরিস্থিতিতেই এগিয়ে আসে সরকার। সরকার তখন যেটা করে, যে প্রতিষ্ঠান সারটা উৎপাদনের চেষ্টা করছে তাকে সরকারি খরচেই প্রতি ব্যাগের জন্য ধরো ১৫০০ টাকা করে দিয়ে দিল। এর ফলে ওই প্রতিষ্ঠানটা এইবার বাজারে প্রতি ব্যাগ সার বিক্রি করতে শুরু করলো ৫০০ টাকা করে। আর এই যে ব্যাপারটা ঘটলো, এই ব্যাপারটাই হচ্ছে ভর্তুকি দেয়া। তাহলে সরকার ভর্তুকি দিল কত টাকা ভাই? উত্তর হচ্ছে ১৫০০ টাকা। উত্তর হচ্ছে ১৫০০ টাকা। যখনই সরকার চায় কোন একটা শিল্পের প্রসার ঘটাতে, যেমন এখানে দেখতে পাচ্ছি কৃষিকে বাঁচাতে এই উদ্যোগটা নিচ্ছে, ঠিক এভাবে যদি অন্য কোনো কিছুকে সরকার বাঁচাতে চায়, সরকার ঠিক এভাবেই কিন্তু ভর্তুকি দিয়ে থাকে। তাহলে এই ব্যাপারটা হচ্ছে ভর্তুকি। আর এই প্রশ্নে যেটা জিজ্ঞেস করেছে, শ্রম থেকে প্রাপ্ত আয়কে কি বলা হয়? উত্তরটা কিন্তু খুব সহজ। শ্রম থেকে প্রাপ্ত আয়কে আমরা বলে থাকি মজুরি। আমরা বলে থাকি মজুরি। হয়ে গেল। এরপর উত্তরটা মিলিয়ে দেখলাম যে না, আমরা যেটা বলেছি ঠিক আছে। উত্তর কিন্তু আসলেই মজুরি। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে জিজ্ঞেস করেছে ক দেশের মোট জিডিপি। একটা দেশের মোট জিডিপি দিয়ে দিয়েছে, বলেছে এটা ১,০০,০০,০০০ টাকা। ওরে বাবা, অনেকগুলো শূন্য দিতে হবে। আমরা বুঝতেই পারছি যেহেতু ১,০০,০০,০০০, অনেকগুলো শূন্য কিন্তু দিতে হচ্ছে। এরপর মোট জনসংখ্যা অর্থাৎ টোটাল পপুলেশন, আমরা টিপি লিখলাম। টোটাল পপুলেশন, টোটাল পপুলেশন বলছে ১০,০০০ জন। বাবা, এইটা খুব কম। ঠিক আছে, আমাদের দেশের তুলনায় অনেক কম। আচ্ছা, সো এইটা হচ্ছে ১০,০০০। ঠিক আছে, এখন মাথাপিছু জিডিপি কত? বুঝতেই পারছি এইটা বের করা খুবই সহজ। আমি যেভাবে লিখেছি ঠিক এভাবে যদি ভাগ করে ফেলি, তাহলেই কিন্তু বের করে ফেলা পসিবল মাথাপিছু জিডিপি। তাহলেই বের করে ফেলতে পারবো মাথাপিছু জিডিপি। ছোট্টবেলার মতো ভাগ করব সবাই। আসো আমরা ভাগ করতে শুরু করি। ভাগ তো আর পারবো না। একটু সহজে হচ্ছে একটা কাটলাম, একটা কাটলাম, একটা কাটলাম, একটা কাটলাম, একটা কাটলাম, একটা কাটলাম। এখানে একটা, এখানে একটা। তার মানে নিচে ৪টা কাটছি, উপরেও ৪টা কাটছি। যা এখন আছে ওটাই উত্তর। এই হচ্ছে আমাদের সহজ টেকনিক। তাহলে দেখতেই পাচ্ছি ১, ৩টা শূন্য টিকে আছে। তাহলে ৩টা শূন্য লিখলাম। তাহলে মাথাপিছু জিডিপি হচ্ছে এত, ১,০০০ টাকা। তাহলে দেখতেই পাচ্ছি অপশন বি তে বা অপশন খ তে কিন্তু এটাই লেখা আছে। তাহলে উত্তর হচ্ছে ভাই ১,০০০ টাকা। এভাবেই পরীক্ষার হলে তোমাদেরকে ছোটবেলার, একেবারে ছোটবেলার অঙ্ক করে করে বের করতে হবে মাথাপিছু জিডিপি কত। এমনকি এই প্রশ্নটা অনেক উল্টে পাল্টে অনেকগুলো আমাদের স্কুলে আসে। যেমন অনেকগুলো জায়গাতে লেখা হচ্ছে জিএনপি। জিএনপি যে মোট জিএনপি এত, টোটাল পপুলেশন হচ্ছে এত, মাথাপিছু জিএনপি কত। তো ভাই একই কাজই তুমি আরেকবার করবা। ঠিক আছে, অর্থাৎ জিএনপি কে তুমি টোটাল পপুলেশন দ্বারা ভাগ করবা, মাথাপিছু জিএনপি পেয়ে যাবা। সহজ ব্যাপার। দেখি হয়েছে কিনা উত্তর। একেবারে পারফেক্ট। উত্তর কিন্তু আসলেই ১,০০০ টাকা। আসো পরের প্রশ্নে যাই। বলল কোনটা জিডিপির নির্ধারক নয়? জিডিপির নির্ধারক কোনটা না?
এই প্রশ্নটা কিছুটা মুখস্থই আমরা উত্তর দিতে পারি যে মূলধন এই ব্যাপারটা অবশ্যই জিডিপির নির্ধারক। আমরা যখন জিডিপি হিসাব করি, মূলধনের হিসাব করা হয়। এরপর শ্রম যে ব্যাপারটা আছে সেটাও কিন্তু আমরা হিসাব করি। প্রযুক্তি, ওটা তো আরো বড় ইফেক্ট করে বা বড় একটা প্রভাব ফেলে। কারণ প্রযুক্তির কারণেই জিডিপি বাড়তে পারে, জিডিপি কমতে পারে। তাহলে হিসাব করা হচ্ছে না কোনটা? উত্তর হচ্ছে মূলধনী লাভ, ক্ষতি এই ব্যাপারটা। মূলধনী লাভ, ক্ষতি এই ব্যাপারটাই জিডিপির নির্ধারক না। তারপর চলো দেখি হয়েছে কিনা ঠিকঠাক। ভুল হলে কিন্তু তোমরা সাথে সাথে জানাবে যে এইটা কিন্তু ভুল। কমেন্ট বক্সটা তো খোলাই থাকে সবসময়, লিখে ফেলবা। এরপর খনিজ ও খনন অর্থনীতির কোন খাতের অন্তর্ভুক্ত? দেখো, খনিজ এবং খনন বোঝাই যাচ্ছে যে খনিজ আর খনন আর যাই হোক কৃষির অন্তর্ভুক্ত হবে না, একদমই সম্ভব না। এরপর হচ্ছে সেবা খাত। সেবা খাত তো আরো আগে না। সেবা খাতে মূলত আমরা যে সার্ভিস গুলো দেই, যেমন ধরো তোমাকে আমি পড়াচ্ছি, একটা সেবা দিচ্ছি। কিংবা ধরো আমাদের পুলিশ ভাইয়েরা আমাদেরকে সেবা দিচ্ছে, আমাদের ডাক্তাররা, নার্সরা আমাদেরকে সেবা দিচ্ছে। ব্যাংকে আমরা দেখতে পাই অনেক অনেক ব্যাংকিং অফিসার বসে আছেন, আমরা তাদের কাছে টাকা জমা রাখতে যাই, তারা আমাদেরকে একটা সেবা দিচ্ছেন। কিংবা আমাদের রিক্সাওয়ালা মামারা, তারা আমাদেরকে রিক্সায় করে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিচ্ছেন, আমাদেরকে একটা সেবা দিচ্ছেন। কিন্তু এখানে কিন্তু এই ব্যাপারটা ঘটছে না। খনিজ এবং খনন, কেউ একজন নিজে নিজে কোনো একটা কিছু খনন করে বের করছে, ঠিক আছে, একটা খনিজ দ্রব্য সে পাচ্ছে, তাহলে ওটাকে তুমি কি বলবা? নির্মাণ? কিন্তু এখানে তো আসলে কোনো কিছু নির্মিতও হচ্ছে না। তাহলে দেখতে পাচ্ছি একটা উত্তরই বাকি থাকে, উত্তরটা হচ্ছে শিল্প। তাহলে চলো আমরা সবাই মিলে দেখি উত্তরটা আসলেই শিল্প কিনা। চলো দেখি উত্তর হলো কিনা। যা বলেছিলাম, ভুল কি আর আমরা করতে পারি? তাহলে বুঝতেই পারছি উত্তরটা কিন্তু শিল্প। উত্তরটা হচ্ছে শিল্প। এটা নির্মাণ অংশের পার্টও না, এটা আমাদের যে সেবা খাত আছে তার অংশ না, কৃষির অংশ তো নাই। তাহলে প্রশ্ন করতে পারো কৃষির অংশ কোনগুলো হতে পারতো? মৎস্য পালন, কিংবা পশু পাখি পালন, কিংবা মনে করো কোনো শস্য উৎপাদন করা। যেমন তোমার বাবা কাকা ওনারা প্রায় দেখবে আখ রোপণ করে, কিংবা মনে করো পাট রোপণ করে, কিংবা হচ্ছে ধানের চারা লাগায়, ধান উৎপাদন করে। এগুলো সব হচ্ছে কৃষির অংশ। সেবা আগেই বলেছি। আর নির্মাণ কোনো কিছু তৈরি করা বা এই জাতীয় কার্যক্রম করা। আর এখানে যেটা দেখেছি খনিজ খনন, এটা পুরোপুরি শিল্পের অংশ। তারপর সামনে চলে আসো, এবার বলেছে উৎপাদন পদ্ধতিতে উৎপাদনের মূল্য নির্ধারণ করা হয় কোন পদ্ধতিতে? এত বড় কঠিন কাজ। আবার চলো প্রশ্নটা পুরোটা পড়ি, কি লিখেছে একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দেখে পড়বো। উৎপাদন পদ্ধতিতে উৎপাদনের মূল্য নির্ধারণ করা হয় কোন পদ্ধতিতে? বেশ কঠিন প্রশ্ন। অপশনে দেখি কি আছে। অপশনে আছে খাজনা, এরপর আছে মজুরি, এরপর আছে সুদ, এরপর আছে খাত অনুযায়ী, অর্থাৎ খাত ধরে ধরে করছে। পারছি তো না, কি হতে পারে বলো তো? দেখি, উৎপাদন পদ্ধতিতে উৎপাদনের মূল্য নির্ধারণ করব, তাহলে যদি খাজনা হিসাব করি, তাহলে তো ভাই উৎপাদন পদ্ধতি এলো না, মজুরিতেও এলো না, সুদে এলো না। বোঝা যাচ্ছে খাত হিসাব করে ধরে ধরে হিসেব করতে হবে, তাহলেই আমরা হচ্ছে উৎপাদনের মূল্য সেট করতে পারবো। দেখি কতটা হলো কিনা। যা বলেছি একেবারে। আচ্ছা, পরেরটা দেখি। মুরাদ হোসেন বাংলাদেশের নাগরিক, তিনি কুয়েতে কর্মরত। তার আয়ের হিসাব এদেশের কোন খাতে যোগ হবে? কোনো কথা হবে না, ক্লাসের শুরুতে তোমাকে বুঝাই ফেলছি যে ভাই সে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের থেকে কাজ করতে পারে নাই, বিদেশে গেছে, কুয়েতে গেছে, কষ্ট করে আমাদের ভাই কুয়েত থেকে টাকা পয়সা পাঠায়। তাহলে এই টাকাকে কি বলে? এই টাকাকে বলে রেমিটেন্স। এই টাকাকে বলে রেমিটেন্স। ক্লাসের শুরুতে আমি তোমাকে পড়িয়েছি, এইটা হচ্ছে জিএনপি, এইটার অংশ হবে। জিএনপি এইটার অংশ হবে, ঠিক আছে? তাহলে আসো আমরা খুঁজে বের করি জিএনপি। অথবা জিএনপি যদি না থাকে, তুমি খুঁজে বের করবা জিএনআই, গ্রোস ন্যাশনাল ইনকাম। মানে মোট কত হচ্ছে, এখানে ন্যাশনাল ব্যাপারটা থাকতে হবে। দেখি এখানে কোনটা আছে। মোট দেশজ উৎপাদন, এটা হবেই না, কারণ আমি জানি দেশজ উৎপাদন মানে হচ্ছে সীমান্তের ভিতরে থাকা লাগবে। দেশের যে সীমান্ত, সেই সীমান্তের মধ্যে থাকতে হবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মানুষটা দেশের সীমান্তের বাইরে চলে গেছে, সে কুয়েতে থাকে। এ কি, দীর্ঘিকারটা এখনো এলো না। আচ্ছা, সে কুয়েতে থাকে, তো তার কারণে সীমান্তের বাইরে, এটা হবে না। এর পরবর্তীতে ব্যক্তিগত আয়। দেখো,
তার আয়ের হিসাব এ দেশের কোন খাতে যোগ হবে বলে দিচ্ছে, কিন্তু এ দেশের খাত। তো ভাইয়া ব্যক্তিগত আয় তো আর পুরো দেশের খাত হিসাবে হচ্ছে না, বাদ। নিট জাতীয় আয়, মোট জাতীয় আয়। ভালো প্রশ্ন করেছে। নিট এবং মোট, আমরা জানি নিট আয় থেকে হচ্ছে আমাদের এই যে সিসিএ পড়িয়ে এসেছিলাম, ওটা বাদ দিলে মানে মোট থেকে ওটা বাদ দিলে তুমি পাবা নিটটা। এখানে তো বাস্টারদের কথা বলে নাই, তাহলে বোঝাই যাচ্ছে উত্তর হচ্ছে এইটা, গ্রোস ন্যাশনাল ইনকাম। গ্রোস ন্যাশনাল ইনকাম। দেখি হলো কিনা। একেবারে যা বলেছি সেটাই হয়ে গেল। তারপর পাটের পরিবর্তে ধান, গমের পরিবর্তে ভুট্টা ইত্যাদি উপকরণের ব্যবহার বৃদ্ধিকে কি বলে? এটা হচ্ছে সচলতা। এটা হচ্ছে সচলতা। এই যে বি নাম্বারটা উত্তর। ঠিক আছে? তারপর চলো সামনে যাই। কি কারণে সম্পদের মূল্য পরিবর্তন হলে লাভ বা ক্ষতি জাতীয় আয় গণনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না? চমৎকার প্রশ্ন। বলেছে কি কারণে সম্পদের যদি মূল্যটা চেঞ্জ হয়ে যায়, সম্পদের মূল্য যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে লাভ বা ক্ষতি জাতীয় আয় গণনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না। এটা হচ্ছে সময়গত কারণ। তোমরা কিন্তু পড়েছো এগুলো। সময়গত কারণ, রূপগত কারণ, অবস্থানগত কারণ, স্থানগত কারণ। অবশ্যই পড়ে আসছো প্রতিটা কারণ। তোমাদেরকে আমি নিজেও ক্লাসে বারবার পড়ানোর চেষ্টা করেছি, ঠিক আছে? এবছরে কিন্তু আমরা পড়াবো আবার। ওকে, সো সেখান থেকে তুমি এটা জেনে এসছো অবশ্যই। আর না জানলে অবশ্যই ক্লাসে তুমি আবার দেখবা। বাংলাদেশের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? আমি জানি, কিন্তু আমাদের এই জাতীয় হিসাব কিতাব করার কাজটা করে বিবিএস। ঠিক আছে? বিবিএস। তোমাদেরকে এই সংস্থাটার সাথে পরিচিত হতে হবে। বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। আর তথ্য মন্ত্রণালয় এ জাতীয় কাজ করেই না। উপরে যে দুটি আছে, জাতীয় রাজস্ব বোর্ড, জাতীয় রাজস্ব বোর্ড যেটাকে তোমরা সবাই চিনো এনবিআর এই নামে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ আমাদের থেকে কর সংগ্রহ করা বা ট্যাক্স কালেক্টের যে ব্যাপারটা আছে, ওই কাজটা মূলত করে থাকে এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড। ওই কাজটাই করে থাকে এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড। অর্থ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় কিন্তু এই ধরনের কাজ করে না। তাহলে বোঝাই যাচ্ছে জাতীয় আয় পরিমাপ করে মূলত বিবিএস বা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। চলো সামনে যাই। এরপর আমরা দেখতে পাচ্ছি কোন খাতটা সরকারের পাশাপাশি বেসরকারিভাবেও ছেড়ে দেওয়া হয়েছে। অপশনে কি আছে? রেল, বিদ্যুৎ, গ্যাস, পানি, খনিজ, প্রতিরক্ষা। একটু দেখি। প্রথমত ধরো রেল খাত। একটাবার তুমি চিন্তা করো তো, আমাদের রেল খাতে বাংলাদেশ রেলওয়ে ছাড়া আর কি কোনো রেল কোম্পানি আছে? বাংলাদেশ রেলওয়ে ছাড়া আর কোনো রেল কোম্পানি আছে কিনা? আমার যতটুকু মনে পড়ে নেই, কিন্তু তাহলে বোঝাই যাচ্ছে এটা বেসরকারি খাতে একটু ছেড়ে দেয়া হয়নি। এরপর প্রতিরক্ষা। প্রতিরক্ষার ব্যাপারটা তো আরো গুরুত্বপূর্ণ। আমি দেখতে পাই দেশের প্রতিরক্ষায় নিয়োজিত আছে আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী। দেশে কিন্তু প্রতিরক্ষার জন্য বেসরকারিভাবে আর কেউ নেই। তাহলে বোঝাই যাচ্ছে প্রতিরক্ষা খাত কিন্তু উত্তর হচ্ছে না। এরপর খনিজ খাত, অর্থাৎ দেশে যে প্রাকৃতিক গ্যাস আছে বা অন্যান্য সম্পদ আছে, এগুলো উত্তোলন করা। এখানেও বেসরকারি কেউ কিন্তু তেমন একটা নাই। কিন্তু দেখো বিদ্যুৎ, গ্যাস, পানি, এগুলোর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক বেসরকারি সংস্থা আছে। অনেক সংস্থাই পানি সরবরাহের কাজ করে, বিদ্যুৎ গ্যাসের কাজ করে। তাই এখানে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে কিছুটা। তাই উত্তরটা কিন্তু বি নাম্বার। এরপর দেখতে পাচ্ছি একটা কি ব্যাপার প্রশ্ন ছড়ে। আচ্ছা, সরাসরি উত্তর এখানে দিয়ে দিয়েছে। কি চমৎকার ব্যাপার। প্রযুক্তির উন্নয়ন একটু দেখে ফেলি বলতে কি বোঝায়। বলেছে দক্ষতার উন্নয়ন। অবশ্যই প্রযুক্তির উন্নয়ন হলে তো দক্ষতার উন্নয়ন হবেই, আমরা বুঝতেই পারছি এটা হবে। এরপর নতুন সম্ভাবনা, নতুন আবিষ্কৃত যন্ত্রপাতি। অবশ্যই নতুন আবিষ্কৃত যন্ত্রপাতিও। আর প্রযুক্তির উন্নয়ন হলে তো সম্ভাবনাও হবে। এইবার আমি বুঝতে পারলাম উত্তরটা কেন সি দিয়ে আমাদেরকে কিছুটা ডিস্ট্র্যাক্ট করছে। নতুন সম্ভাবনাও কিন্তু হয় প্রযুক্তির যখন উন্নতি হয়। তাহলে উত্তরটা কিন্তু ডি দাগাবো। ১, ২, ৩, অর্থাৎ এখানে আমাদেরকে ফাঁদে ফেলার জন্যই এই ব্যবস্থা করে রেখেছে। উত্তরটা হবে ডি নাম্বারটা। এরপর চলো সামনে যাই।
সমাজের মোট ব্যয় বলতে কি বোঝায়? মোট ব্যয় কি কি আছে দেখো। জনগণের ভোগ ব্যয়, জনগণের বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়। এই ব্যাপারটা কিন্তু আমরা একটা সমীকরণে দেখেছিলাম। আমরা দেখেছিলাম y equals to c plus i plus g, y equals to c plus i plus g। ঠিক আছে, অর্থাৎ আমরা বুঝতেই পারছি c ছিল কনজাম্পশন বা ভোগ ব্যয়, কনজাম্পশন বা ভোগ ব্যয়। এরপর আইতে ছিল ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ ব্যয়, ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ ব্যয়। এর পরবর্তীতে জিতে জিতে ছিল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা সরকারি ব্যয়, সরকারি ব্যয়। তাহলে বোঝাই যাচ্ছে আমাদের যখন এরকম ব্যয়ের হিসাব আমরা করছি সবগুলোই এখানে অন্তর্ভুক্ত হবে। তাহলে জনগণের ভোগ ব্যয়, জনগণের বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয়, এই তিনটাই হচ্ছে সমাজের মোট ব্যয়ের অংশ। তাহলে উত্তরটা এ, বি, সি এবং লাস্টে আছে ডি। উত্তরটা হচ্ছে ডি নাম্বারটা, কারণ একও সঠিক, দুইও সঠিক, তিনও সঠিক। তাহলে 1, 2, 3 তিনটাই আমরা নিচ্ছি। এরপর সামনে যাই, উত্তর ঠিক আছে আমাদের। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি শাহেদ সাহেব পুরাতন একটা ফ্ল্যাট ক্রয় করলো। এক্ষেত্রে আমাদের জিডিপির আওতাভুক্ত না হওয়ার কারণটা কি আমরা জানি, কিন্তু কারণটা কি হতে পারে? এটা পূর্বে উৎপাদিত, এই যে বলেই দিয়েছে পুরাতন, তাই না? এটা পূর্বে উৎপাদিত, কথা সত্য, এটা সত্য। তারপর এখানে দ্বৈত গণনার সমস্যা দেখা দিবে, এটাও সত্য। দ্বৈত গণনার সমস্যা আসলেই দেখা দিবে। ক্ষতির পরিমাণ বেশি হবে না, ক্ষতির পরিমাণ বেশি টেশি হবে না, ক্ষতিটা তো এখানে নাই। তাহলে উত্তরটা 1 আর 2 এই দুইটাই নিব আমরা। দেখি কোথায় আছে। এটা আছে ভাই এতে, 1 আর 2। আমাদের কাছে মনে হচ্ছে সম্ভবত 1 আর 2 এটাই বোধহয় উত্তর হবে। দেখি এটা উত্তর হয়েছে কিনা। একদম ঠিকঠাক, 1 এবং 2 কিন্তু সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে আমাদেরকে জিজ্ঞেস করেছে, জনাব এমদাদ হোসেন এবি নামে একটা বিস্কুট কারখানা দিয়েছেন। তিনি কারখানার আয় ব্যয়ের হিসাব করার সময় প্রাথমিক মাধ্যমিক উভয় পণ্য বিবেচনা করেন। কি বোকা! এটা করলে ভাই দ্বৈত সমস্যা দেখা দিবে, একটা জিনিস কয়েকবার গণনা হয়ে যাবে। যেমন তোমরা অনেকেই এটা করো, ধরো তোমার আব্বু হচ্ছে ভাই গমের চাষ করছে, সাপোজ গম হইছে, ঠিক আছে, গম। তিনি এই গমটা বিক্রি করছে, কেউ একজন এই গমটা কিনে নিয়ে গেছে, গমটা পিষে সে সাপোজ হচ্ছে গমের যে গুঁড়া। আচ্ছা গমের গুঁড়াকে কি বলে বলো তো? এই ব্যাপারটা তো আমি জানি না আসলে। যেটাই বলো গমের গুঁড়া, এই গমের গুঁড়াকে বোধহয় ময়দা বলে। আমি আসলে জানি না, বুঝছো, গমের গুঁড়া কি জিনিস। মানে গমের গুঁড়া কি জিনিস সেটা জানি, কিন্তু গমের গুঁড়াকে কি বলে, আটা না ময়দা, একটু কমেন্ট বক্সে জানিও কেমন। আচ্ছা ধরে নিচ্ছি ময়দা, আমার ভুল হলে কিন্তু প্লিজ জানাবা তোমরা। আচ্ছা, সো গম, এরপরে হচ্ছে এটা ময়দা হয়েছে। তো সাপোজ ধরো তোমার বাবা গম, এই গমটা 40 টাকা দিয়ে বিক্রি করছে। এর পরবর্তীতে ময়দা যে বিক্রেতা সেটা কিনছে 40 টাকায়, তিনি 40 টাকায় বিক্রি করছে, ময়দা আলা এটা কিনছে, কেনার পরে সেটা দিয়ে ময়দা বানাইছে। সো ময়দাটা আবার সে বিক্রি করে দিচ্ছে কার কাছে? ময়দাটা যার কাছে বিক্রি করুক, এখন ধরো সে 80 টাকায় বিক্রি করছে। এই ময়দাটা আসলে কিনে নিয়ে গিয়েছিল একজন, মনে করো এমন বিক্রেতা যে হচ্ছে ময়দা দিয়ে কেক বানায়। সো একজন কেক বিক্রেতা, এটা কিনে নিয়ে গেল। খুব ভালো কথা, কেক বিক্রেতা এটা কিনে নিয়ে গেছে এবং ওই কেক বিক্রেতা এই ময়দা দিয়ে কেক টেক বানায় ওই কেকটা 120 টাকায় বিক্রি করছে। এখন তোমার এই জনাব এমদাদ হোসেন এবি সে কি করতেছে দেখো, সে একটা বিস্কুট কারখানা দিয়েছে। ওই বিস্কুট কারখানার মধ্যে সে কারখানার আয় ব্যয়ের হিসাব করার সময় প্রাথমিক দ্রব্য, মাধ্যমিক দ্রব্য, এই যে এই দ্রব্যটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এখানে প্রাথমিক, আর এই যে এটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এখানে মাধ্যমিক, আর এটাই হচ্ছে চূড়ান্ত দ্রব্য, এটাই হচ্ছে চূড়ান্ত দ্রব্য। এখন ধরো উনি যেটা করতেছেন, উনি হিসাব করার সময় এই 40 টাকা যেটা এটাও হিসাব করতেছেন, আবার ধরো 80 টাকা যেটা ওটাও হিসাব করতেছেন। কিন্তু ভাই খেয়াল করো বা বোঝার চেষ্টা করো, এই 40 টাকা কিন্তু এই ময়দাওয়ালা দিছে, কারণ সে কেনার সময় এই 40 টাকা দিয়েছিল, 40 টাকা দিয়েছিল গমওয়ালাকে। সুতরাং এই ময়দা বিক্রেতা যখন এই জিনিসটা 80 টাকাতে বিক্রি করতেছে, তখন স্বাভাবিকভাবেই ওই 80 টাকার মধ্যেই কিন্তু 40 টাকা আছে, ঠিক আছে। এরপর ময়দাওয়ালা যখন এটা কেক বিক্রেতার কাছে ময়দাটা বিক্রি করে দিছে, কেক বিক্রেতা যখন এটা দিয়ে কেক বানায় বিক্রি করতেছে, তখন
ও এই ময়দাটা কিনছিল ৮০ টাকায়, তাহলে এই ১২০ টাকার মধ্যে কিন্তু এই ৮০ টাকাও আছে। ৮০ টাকাও আছে। তাহলে স্বাভাবিকভাবে কিন্তু পুরো এই ৪০ টাকা ৮০ টাকা সবই কিন্তু ১২০ টাকার মধ্যে অবস্থান করছে। প্রথমে এই ৪০ টাকা ঢুকে গেছে এটার মধ্যে। তারপর এক্সট্রা যে ৪০ টাকা, কারণ এই ৮০ টাকার মধ্যে তো ৪০ টাকা হচ্ছে এখানকার। তারপর এখানে আরো এক্সট্রা ৪০ টাকা আসছে। সো মোট ৮০ টাকা ঢুকছে এখন এইখানে। তাহলে আমরা যখন এই জিডিপির হিসাবটা করি, তখন যেটা আমাদেরকে করতে হয়, এই ১২০ হিসাব করতে হয়। এগুলো যদি বারবার নাও, এই ৪০ তো এখানে আছেই। তুমি আরেকবার নিলে ডাবল গণা হয়ে গেল। এই ৮০ টা তো এখানে আছেই। তুমি যদি এটাকে আরেকবার লিখো, মানে ১২০, ৮০, ৪০ আবার লিখো, এগুলা ২ বার গণনা হয়ে যাচ্ছে। তাহলে তখনই দ্বৈত সমস্যা দেখা দিচ্ছে। তো এই ব্যাপারটাকে বলে দ্বৈত গণনা সমস্যা। দ্বৈত গণনা সমস্যা। দ্যাটস ইট। এরপর চলো সামনে যাই। তার আগে উত্তরটা দেখে নিলাম। দ্বৈত গণনা সমস্যা। এবার চলো পরের অধ্যায় নিয়ে আলোচনা করি। অর্থাৎ ৭ নম্বর অধ্যায় নিয়ে একটু প্রশ্ন করার চেষ্টা করি। তার আগে এই যে ভাই ৬ নম্বর অধ্যায়, কতক্ষণ সময় লাগছে বলো তো? তুমি তোমার নিজের ঘড়িটা দেখো। আমি কিন্তু খুব বেশি সময় যে তোমাদের নিয়ে ফেলেছি তা কিন্তু না। আমাদের অনেক, অনেক নতুন প্রযুক্তি আসছে। প্রযুক্তি আসার কারণে আমাদের কোনো কিছুর প্রতি যে মনোযোগ, সে মনোযোগ কমছে। আমরা এখন চাইলেও একটা ভিডিও, একটা চলচ্চিত্র, একটা ভালো গান দীর্ঘ সময় ধরে শোনা, দীর্ঘ সময় ধরে কোনো কিছু পড়া আর করতে পারি না। আমরা এখন কয়েক সেকেন্ড একটা জিনিস দেখি, তারপরে আমরা স্ক্রল করে চলে যাই। আমাদের স্ক্রল করার প্রবণতা বড় বেশি। ঠিক আছে? যার কারণে তোমাদেরকে এইবার একটু বলা যে দেখো, এতক্ষণ তুমি যে ক্লাসটা দেখছো মাত্র 30 মিনিটস এর মতো। কিন্তু তারপরও জিডিপির মধ্যে কোনটা, কোনটা অন্তর্ভুক্ত হয়, জিএনপির মধ্যে কোনটা, কোনটা অন্তর্ভুক্ত হয় বুঝে গেছো আশা করি। এর পাশাপাশি একটা জিনিসকে যখন তুমি হিসাব করো, তখন কেন লাস্টেরটা হিসাব করতে হয় সেটাও কিছুটা বুঝে যাওয়ার কথা। একই সাথে সচলতা, একটা এমসিকিউ তো সলভ করেছিলাম সচলতা। কেউ হয়তো ভাবছে এই ব্যাপারটা আসলে কি? তাহলে যার কোনো একটা কিছু জানো না, তারও কিন্তু একটা বোঝার সুযোগ হলো যে ওই ব্যাপারটা আমি জানি না। ঠিক আছে? সুতরাং এই ছোট্ট একটু জায়গা আলোচনা করেও তোমাকে ধরিয়ে দেয়া যাচ্ছে কোনটা তুমি পারো, কোনটা তুমি পারো না। কতটুক তুমি পারো, কতটুক তুমি পারো না। তাই প্লিজ চলো বাকি অধ্যায়গুলো আমরা সবাই মিলে এভাবেই দ্রুততার সাথে টেস্ট করে ফেলি। এখন আমরা যে অধ্যায়টা দেখতে চাই সেটা হচ্ছে অর্থ ও ব্যাংক ব্যবস্থা। অর্থ, টাকা। আমাদের এখানে অর্থের নাম হচ্ছে বা মুদ্রার নাম হচ্ছে টাকা। কোনো দেশে সেটা ডলার, কোনো দেশে সেটা ইউরো, কোনো দেশে সেটা রুপি। ঠিক তেমনিভাবে আমাদের দেশে এটার নাম হচ্ছে টাকা। এই অর্থ জিনিসটা কি করতে পারে? অর্থ বিনিময়ের একটা মাধ্যম। তোমরা সবাই জানো। আমরা যখন কোনো একজন দোকানদারকে ৳৫০০ একটা নোট দেই বা ৳১০০ একটা নোট দেই, বিনিময়ে কিন্তু সে অনেক কিছু আমাদেরকে দিয়ে দেয়, তাই না? তাহলে অর্থ হচ্ছে বিনিময়ের একটা মাধ্যম। আমরা চাইলে অর্থ কিন্তু সঞ্চয় করতে পারি। অর্থাৎ তুমি দেখো, তুমি যদি ভাবো একটা আম দিয়েও তো বিনিময় করা যায়। আমি আমার বন্ধুকে একটা আম দিলাম, আমার বন্ধু আমের বিনিময়ে আমাকে কিছু একটা দিল। তাহলে আমও তো একটা বিনিয়োগের মাধ্যম, বিনিময়ের মাধ্যম। ভালো কথা। কিন্তু আমটা কতদিন তুমি সঞ্চয় করতে পারবা? খুব বেশি দিন না কিন্তু। তাহলে এইটা সঞ্চয়ের একটা বাহক হচ্ছে না। কিন্তু অর্থ তুমি চাইলেই সঞ্চয় করতে পারবা। ঠিক একইভাবে অর্থ আরো বেশ কিছু কাজ কিন্তু করতে পারে। চলো দেখি কি করতে পারে। আর সেখানে ব্যাংকেরই বা কি অবদান আছে? ব্যাংকও নাকি আবার অনেক রকম হয়। কেন্দ্রীয় ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক। কোন ব্যাংকের কাজটাই বা কি? চলো দেখে ফেলি দ্রুত। প্রথমেই প্রশ্ন করেছে কোনটাকে ঋণের ভিত্তি হিসাবে গণ্য করা হয়। আমি কিন্তু মাত্রই বলেছি অর্থের কথা। তাহলে বোঝা যাচ্ছে আমি প্রশ্নের আগেই উত্তরটা ওদের দিয়ে ফেলেছি। ঠিক আছে? অর্থের এই ব্যাপারটাই হচ্ছে, অর্থ জিনিসটা কাজই করে ঋণের একটা ভিত্তি হিসাবে। চলো দেখি হয়েছে কিনা আমাদের উত্তর। একদম পারফেক্ট। অর্থ। এরপর একটু সামনে যাই। নিচের কোনটা সসীম বিহিত মুদ্রা? আমরা প্রত্যেকে জানি ভাই, বিহিত মুদ্রা বলে একটা কনসেপ্ট আছে। বিহিত মুদ্রা এটা বলে একটা কনসেপ্ট আছে। এবং সেখানে আমাদেরকে পড়ানো হয় যে বিহিত মুদ্রা আবার ২ রকম। একটা হচ্ছে সসীম বিহিত, আরেকটা হচ্ছে অসীম বিহিত। সসীম বিহিত, আরেকটা হচ্ছে অসীম বিহিত। এরপর চলো আমরা সবাই মিলে অপশনগুলো দেখি। অপশনে দেখতে পাচ্ছি ৳১০, ৳২০, ৳৫০ এবং আছে ৳২ এবং আছে ৳২। আমার কেন যেন মনে হচ্ছে উত্তরটা সম্ভবত, আমি সিউর না, একদমই না, ৳২ হতে পারে। দেখি চলো।
উত্তরটা হলো কিনা? চমৎকার! আমি দেখতে পাচ্ছি উত্তরটা কিন্তু একেবারে পারফেক্ট ৳২। প্রশ্ন হচ্ছে এই ৳২ এই ব্যাপারটা আসলে মানেটা কি? মানেটা খুব সহজ। মানেটা হচ্ছে ধরো সসীম বিহিত এই ব্যাপারটা হলো ধরো কেউ তোমার কাছে ৳১,০০,০০০ পায়। কেউ তোমার কাছে ৳১,০০,০০০ পায়। তুমি এখন বললা যে, "ভাই তোমার ৳১,০০,০০০ আমি ফেরত দেব। তোমাকে ৳১ ১,০০,০০০ টা নোট দিব। এভাবে আমি তোমার টাকাটা ফেরত দিব।" এখন ৳১ র ৳১,০০,০০০ টা নোট। তাহলে কিন্তু ৳১,০০,০০০ হয় কিন্তু। আর সে তোমার কাছে পায়ও কিন্তু ৳১,০০,০০০। তাহলে তুমি তো ৳১,০০,০০০ ই ফেরত দিচ্ছ। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে ওই ব্যক্তি যদি চায় এই টাকাটা সে যদি বলে যে, "না আমি এই ৳১ র নোটে নিব না।" তুমি কিছু করতে পারবা না। আইনিভাবে সে ৳১ র নোটে যদি না নেয়, তুমি তারে জোর করে বলতে পারবা না যে, "না তোমাকে নিতে হবে।" বলতে পারবা না। কেন? কারণ এই কারণেই এটা সসীম বিহিত মুদ্রা। এইটা সসীম বিহিত মুদ্রা। অর্থাৎ এই মুদ্রাটা কিন্তু লিগাল। এটা বিহিত মুদ্রা। মানে হচ্ছে এই মুদ্রাটা লিগাল। ঠিক আছে? কিন্তু এই মুদ্রাটার জন্য তুমি ওই মানুষটাকে বাধ্য করতে পারবা না। ঠিক আছে? এবার মনে করো সেইম মানুষটাকে তুমি বললে, "আচ্ছা ঠিক আছে তুমি নিবা না তো? ৳১ নোটে নিবা না? তোমার আমি ৳২০ নোটে ফেরত দেব। তোমাকে আমি ৳২০ নোটে ফেরত দিব ৳১,০০,০০০।" এইবার সে নিতে বাধ্য। এবার সে নিতে বাধ্য। সে যদি না নেয়, সে যদি আদালতের দ্বারস্থ হতে চায়, কোন আদালতের দ্বারস্থ হতে সে পারবে না। সহজ কথাবার্তা। আইনত এবার সে বাধ্য। এই কারণেই এগুলো হচ্ছে অসীম বিহিত আর এটা হচ্ছে সসীম বিহিত। ঠিক আছে? এটা হচ্ছে সসীম বিহিত। আশা করি ক্লিয়ার। চলো পরেরটাতে যাই। ফয়সাল ৳১০০ নিয়ে দোকান থেকে ১ প্যাকেট বিস্কুট, ১ প্যাকেট চানাচুর কিনছে। ভালো কথা। এরপর দোকানদার থেকে ৳১০ ফেরত দিছে। আচ্ছা বুঝতে পারছি দোকানদার ৳৯০ রাখছে, জিনিসগুলার দাম ৳১০ ফেরত দিয়ে দিছে। এতে অর্থের কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়েছে? আচ্ছা, ঋণের ভিত্তি সে কি ঋণ নিছে নাকি? দোকানদার ঋণ নিছে নাকি? ঋণ বাদ। এরপর সঞ্চয়ের বাহন। না, এখানে কেউ সঞ্চয়-টঞ্চয় কিছু করে নাই। সঞ্চয়ের বাহনও বাদ। আচ্ছা, স্থগিত লেনদেন এখানে স্থগিত কোথায় হয়েছে ভাই? বিনিময় হয়েছে। দ্যাটস দ্য পারফেক্ট অ্যান্সার। বিনিময় হয়েছে। আমরা জানি অর্থ, টাকা কিন্তু ঋণের ভিত্তি হিসাবে কাজ করে। টাকা সঞ্চয়ের বাহন হিসাবে কাজ করে। একই সাথে টাকা বিনিময়ের মাধ্যম হিসেবেও কিন্তু কাজ করে। ঠিক আছে? কিন্তু এই প্রশ্নটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি টাকা কোন কাজটা করেছে? টাকা এখানে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করেছে। তাই উত্তরটা obviously A হবে। কেমন? আচ্ছা। তারপর ঠিকঠাক উত্তর দিয়ে ফেলেছে। মানে আমরা উত্তর দিলেই ঠিক। এরপর বাণিজ্যিক ব্যাংক কিভাবে পুঁজি গঠনের সহায়তা করে? I know the answer. এইটা আমি মুখস্থ পারি। ঠিক আছে? ব্যবসায়ীদের ঋণ দিয়ে। ব্যবসায়ীদের ঋণ দিয়ে। ঠিক আছে? তুমি বলবে কেন পারেন? কারণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার একটা প্রশ্ন আসছিল। ঠিক আছে? প্রশ্নটা ছিল এরকম, ঋণের কারবারি বলা হয় কাকে? ঋণের কারবারি বলা হয় কাকে? উত্তরটা ছিল খুবই সহজ। উত্তরটা হচ্ছে একে। বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক। সে কি করে জানো? সে যেটা করে, তুমি মনে করো ব্যাংকে গেছো। ব্যাংকে গিয়ে বললা যে, "আমি কিছু টাকা সঞ্চয় করতে চাই।" অর্থাৎ আমি একটা অ্যাকাউন্ট খুলতে চাই। তোমাদের বইতে এটা সবাই তোমরা পড়েছ। ঠিক আছে? স্বল্পমেয়াদী কিংবা হচ্ছে দীর্ঘমেয়াদী সঞ্চয় এরকম পড়েছ তোমরা। তো তুমি একটা অ্যাকাউন্ট খুলবা। তুমি বললা যে, "ভাই আমি একটা সঞ্চয়ী অ্যাকাউন্ট খুলেছি। এখানে আমি জমা রাখবো সাপোজ ৳১,০০,০০০। আমি ৳১,০০,০০০ সঞ্চয় করব। ৳১,০০,০০০ জমা রাখবো।" ব্যাংক শুনে বলল, "খুব ভালো কথা, খুব ভালো কথা। অবশ্যই রাখো। সমস্যা কোথায় তাতে?" এরপর তোমাকে বলল, "আচ্ছা, এই ৳১,০০,০০০ যে তুমি রাখছো, বিনিময়ে তোমাকে আমি যেটা করব, প্রতি মাসে তোমাকে আমি ৳১,০০০ করে দিব। প্রতি মাসে তোমাকে ৳১,০০০ করে আমি ইন্টারেস্ট দিব বা মুনাফা দিব। আমি কি করব? প্রতি মাসে ৳১,০০০ করে আমি মুনাফা দিব।" এই হচ্ছে কথাবার্তা। খুব সহজ কিন্তু। এর পরবর্তীতে ধরো একজন ব্যবসায়ী আসছে। সে বলল, "আমি লোন নিব।" ওই লোন বলো আর যেটাই বলো, সাপোজ আমি ঋণ নিব। ব্যবসায়ী বলছে, "আমি ঋণ নিব।" এরপর সে ব্যবসায়ী বলল যে, "আচ্ছা আমি তো ঋণ নিব। তো কত টাকা নেয়া যায়? ৳১,০০,০০০ দেন।" ওকে ফাইন। ব্যবসায়ী বলল, ৳১,০০,০০০ আমাকে ঋণ দিতে হবে। ভালো কথা। এবার ব্যাংক কি বলল? ব্যাংক বলল, "অবশ্যই, আপনার জন্যই তো বসে আছি। আপনি ৳১,০০,০০০ ঋণ নেন। তবে সমস্যা হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই ৳১,০০,০০০ যে ঋণ নিয়েছেন,
আপনি তো ধীরে ধীরে 1 লক্ষ টাকা পরিশোধ করবেনই। পাশাপাশি হচ্ছে আপনার আপনার মনে করেন আপনি বললেন যে 3 মাস পরে টাকাটা পুরোটা একসাথেই দিবেন। তাহলে এই 3 মাস আপনি যেটা করবেন, প্রতি মাসে 1 লক্ষ টাকার বিপরীতে 1500 টাকা করে আমাকে ইন্টারেস্ট দিবেন। মানে আমাকে মুনাফা দিবেন। আপনাকে যে টাকাটা দিয়েছে আপনি তো এটা দিয়ে ব্যবসা-ট্যাবসা করবেন, তাই না? বড় কিছু করবেন, আপনি ব্যবসায়ী। তাহলে এখন আপনি আমাকে 1500 টাকা করে ইন্টারেস্ট দিতে থাকবেন। তাহলে এইবার খেয়াল করে দেখো, তুমি যখন টাকাটা রাখছো, তোমাকে ব্যাংক দিতে 1000 টাকা, কিন্তু ব্যবসায়ীকে সে নিজে যখন ঋণ দিয়েছে, সে নিজে লাভ করতেছে 1500 টাকা। মাঝখানে খেয়াল করে দেখো 500 টাকার একটা ব্যবধান রয়েছে। আর এই 500 টাকা যেটা ব্যবধান আছে, এই ব্যবধানটাই হচ্ছে আমাদের ব্যাংক ভাইয়ার পুঁজি, বা এইটাই হচ্ছে তার লাভ, এইটাই হচ্ছে তার মুনাফা, বা এইটাই হচ্ছে তার লাভ। এভাবেই সে লাভ করে। আর এই কারণেই ব্যাংকগুলো এইভাবে কাজ করে। তাহলে বুঝতেই পারতেছো, ব্যবসায়ীদের ঋণ দিয়ে দিয়ে সে নিজে পুঁজি বানায়। এই যে তুমি টাকা রাখছো, সেই টাকাটা ব্যবসায়ীরা ঋণ দিলেই তার টাকা চলে আসতেছে বা পুঁজি হচ্ছে। দ্যাট ইজ দ্য ওয়ে। এরপর আরে আমি যেটা বলছি এটাই তো উত্তর হবে, এটা দেখার দরকার আছে। সামনে চলো। রহিম সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাওয়ার সময় টাকার বিপরীতে ডলার ক্রয় করে নিয়েছে। খুব ভালো কাজ করছে। এটির নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি? একটাবার তাহলে খেয়াল করে দেখো, এখানে আমাদের যে টাকা, অর্থাৎ আমাদের যে দেশীয় মুদ্রা, টাকা কি ভাই আমার নিজের দেশের মুদ্রা না? টাকা হচ্ছে আমার নিজ দেশের মুদ্রা, নিজ দেশের মুদ্রা। এখন এই নিজ দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার সে বিনিময় ঘটাইছে, অন্য দেশের মুদ্রার বিনিময় সে ঘটাচ্ছে। ঠিক আছে, এই কাজটা সে করতেছে। ওকে, সো এই কাজটা করার জন্য একটা সংস্থা থাকবে। মানে তোমরা যদি প্রশ্ন করে এই কাজটা কোথায় করতে পারবে, এটা যে কোনো বাণিজ্যিক ব্যাংকে করতে পারবে। সমস্যার জায়গাটা হচ্ছে এটার নিয়ন্ত্রণকারী সংস্থা কে? নিয়ন্ত্রণকারী সংস্থা হবে যে, সেই সংস্থাটাই হবে যেটা মূলত বিনিময় হার নির্ধারণ করে। তুমি বলবা বিনিময় হার মানে আবার কি? ভাইয়া দেখো, খুব সহজ কথাবার্তায় বলছি। দেখো, মনে করো এখন এই মুহূর্তে বাংলাদেশের বাজারে 122 টাকা দিলে তুমি $1 পাবা। তাহলে এই মুহূর্তে বাংলাদেশের আমেরিকান ডলারের সাথে বিনিময় হার হচ্ছে 122 টাকা। বিনিময় হার হচ্ছে ভাইয়া 122 টাকা। এরপর মনে করো কেউ এসে বললো না, এখন হচ্ছে ডলারের দাম বেড়ে গেছে, তাহলে 130 টাকা দিলে $1 পাওয়া। তাহলে এই জিনিসটা কত টাকা দিলে $1 পাবো, এটা কে সেট করে? এইটা কে সেট করে? আমরা জানি এটা সেট করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের ক্ষেত্রে সেটা বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের ক্ষেত্রে সেটা হিসাব করে ঠিক করে বাংলাদেশ ব্যাংক। চলো পরেরটাতে যাই। কেন্দ্রীয় ব্যাংক দেখতেই পাচ্ছি সঠিক উত্তর। কত সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? 1972 সালে এটা যাত্রা করেছে। ওকে, যদিও মূলত 1971 সালের 16ই ডিসেম্বর থেকেই এই ব্যাংকের যাত্রা আমরা ধরে নেই, কিন্তু প্রতিষ্ঠিত সালটা হচ্ছে 1972। ঠিক আছে, ওকে। তারপর বাংলাদেশের বিশেষায়িত ব্যাংক কোনটা? আমরা জানি বেশ কয়েকটা বিশেষায়িত ব্যাংক আছে, তার মধ্যে একটা হচ্ছে এই আমাদের কৃষি ব্যাংক। আমাদের কৃষি ব্যাংক একটা বিশেষায়িত ব্যাংক, ঠিক আছে, শুধু কৃষি নিয়ে কাজ করে, বিশেষায়িত। এরপর দেখতে পাচ্ছি একটি বাড়ি একটি খামার প্রকল্পের অংশীদার কোন ব্যাংক? একটি বাড়ি একটি খামার, তাহলে এখানে মূলত এই খামার করতে হবে, সবাই মিলে একটু খামার করব পরিবারের সবাই মিলে, তাহলে এটা সমবায় সমবায় একটা ভাইব দিচ্ছে আমাকে। দেখি হয় কিনা। এগুলো একটু মুখস্থ তথ্য, ঠিক আছে, তোমরা বুঝে বুঝে মুখস্থ করতে হবে। তাহলে সমবায় সমবায় ভাইব দিচ্ছিল, উত্তর আসলেই সমবায় ব্যাংক। তারপর রেমিটেন্স কি? ক্লাসের শুরুতে এসে পড়েছি রেমিটেন্স। আমাদের প্রবাসীরা যখন বাইরে চলে যায়, তখন তারা যখন দেশে টাকা পাঠায়, তাহলে স্বদেশে, নিজ দেশে প্রবাসীদের প্রেরিত অর্থ। একদমই ঠিকঠাক, স্বদেশে প্রবাসীদের প্রেরিত অর্থ, এই ব্যাপারটাই হচ্ছে রেমিটেন্স। এটাই হচ্ছে রেমিটেন্স। দেখি হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এটিএম, বাহ, এটার খুবই দরকার আমাদের। আমরা প্রায় যখন কার্ড নিয়ে বের হই, তখন কিন্তু এটিএম খুঁজতে শুরু করি। তাহলে এটিএম এর পূর্ণরূপ কি? এটিএম এর পূর্ণরূপ হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। অটোমেটেড টেলার মেশিন, টেলার মেশিন, ঠিক আছে, এটিএম। এটা মুখস্থ, ছোট্টবেলাকার প্রশ্ন আমাদের। বিহিত মুদ্রা বলতে কি বোঝায়? যে মুদ্রার নিজস্ব কোনো মূল্য নাই। এই কথাটা টোটালি ভুল, টোটালি ভুল। সবাই গ্রহণ করতে বাধ্য থাকে, অবভিয়াসলি সবাই গ্রহণ করতে বাধ্য। এরপর সরকারি আইন দ্বারা প্রচলিত, অবশ্যই এটা সরকারি আইন দ্বারা প্রচলিত। লাস্টে দুইটা। বিহিত মুদ্রার বলতেছে নিজস্ব কোনো মূল্য নাই।
এটার অবশ্যই একটা মূল্য আছে। প্রত্যেকটা বিহিত মুদ্রারই মূল্য আছে। ঠিক আছে? কিন্তু ধরো এটা বিতর্কত কোনো মূল্য নাই। যেমন অনেক আগে যখন আমরা যখন স্বর্ণমুদ্রা দিয়ে হচ্ছে লেনদেন করতাম, তখন স্বর্ণমুদ্রার কিন্তু নিজস্ব একটা মূল্য থাকতো। মানে আ ভিতরের একটা মূল্য থাকতো। তুমি চাইলে এটাকে স্বর্ণ হিসাবে গলিয়ে মুদ্রা হিসাবে না রেখে গলিয়ে স্বর্ণ হিসেবে বিক্রি করতে পারবা। আমাদের যে বর্তমানে টাকা ব্যবহার করি সেটার ওই ধরনের মূল্য নাই। কিন্তু অবশ্যই এটার একটা ভ্যালু আছে। যে ভ্যালু দিয়েই তো আমরা জিনিসপত্র কিনি এটা থেকে, তাই না? আচ্ছা। এই হচ্ছে উত্তরটা। নিকাশ ঘরের বৈশিষ্ট্য। আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক নিকাশ ঘর হিসাবে কাজ করে। প্রশ্ন করেছে ওই নিকাশ ঘরের বৈশিষ্ট্য কি কি? বাণিজ্যিক ব্যাংক সময় নিকাশের দায়িত্ব পালন একদম তাই। আসলে এটা করে। কেন্দ্রীয় ব্যাংক অবশ্যই এটা কেন্দ্রীয় ব্যাংক করবে। মুনাফা না, 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 এটা একদম না। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় না। কেন্দ্রীয় ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় না। তাহলে বুঝতে পারছি ১ আর ২ হতে পারে এখানে অ্যান্সার। চলো ১ আর ২ হবে আমার মনে হচ্ছে। দেখি চেক করে হয় কিনা। আমরা দেখতে পাচ্ছি চমৎকার হয়ে গেছে কিন্তু ১ এবং ২। চলো আমরা আরো কিছু প্রশ্ন দেখি। বাংলাদেশ ব্যাংক প্রত্যক্ষভাবে ভূমিকা রাখে। কিসে ভূমিকা রাখে? অনেকগুলো অপশন আছে। কৃষি গবেষণা, কৃষি পরিসংখ্যান, শিল্পায়ন। এইবার তোমরা একটু আমাদেরকে বলার চেষ্টা করো কোনটা হতে পারে? আমার কেন যেন মনে হচ্ছে সবই তো ভূমিকা রাখে। দেখি তো। কিন্তু না, শিল্পায়ন এখানে বাণিজ্যিক ব্যাংক ভূমিকা রাখে। দেখেছো? আমিও কিন্তু ভুল করছি। কিন্তু তোমাদের ভুল করা যাবে না। বাণিজ্যিক ব্যাংক আমরা দেখতে পাই যারা হচ্ছে যারা বড়, বড় শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে চায়, তারা বড়, বড় শিল্প প্রতিষ্ঠান যখন স্থাপন করতে চায়, উনাদেরকে এরা হেল্প করে থাকে, টাকা দিয়ে থাকে। কিন্তু বাংলাদেশ ব্যাংক সরাসরি কৃষি গবেষণায় হেল্প করে, কৃষি পরিসংখ্যানে হেল্প করে থাকে। আর তোমরা ভালো করেই জানো পরিসংখ্যানগুলো কে করে? পরিসংখ্যানগুলো মূলত করে থাকে বিবিএস, যাদের সাথে আগেই আমরা পরিচিত হয়েছি। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। পরিসংখ্যান ব্যুরোর কাজে এরা হেল্পটা করে থাকে। খুবই সহজ ব্যাপার। এরপর সমবায় ব্যাংক অর্থায়ন করে। সমবায় দেখি কি আছে? পশুপালন, কৃষিভিত্তিক শিল্প, নির্মাণ শিল্প। কি মনে হচ্ছে কোনটা হতে পারে? এবার আগের বারেরটা যেহেতু ভুল করেছি, ৩টা বলে এবার আর ৩টা না বলি। এবার ২টা বলি। ঠিক আছে? প্রথম ২টা দেখি হয় কিনা। দেখেছো? এবারও ভুল করলাম। এইবার আর প্রথম ২টা না, নির্মাণও আসলো। প্রশ্ন হচ্ছে কিসের নির্মাণ? বাড়িঘর নির্মাণ না অন্য কিছু নির্মাণ? দ্যাটস দ্য পয়েন্ট। পশুপালনে হেল্প করে এটা তো জানি, কৃষিতে হেল্প করে এটাও জানি। নির্মাণ শিল্পে ধরো একবার তোমরা পড়ে আসছিলা একটি বাড়ি একটি খামার, মনে পড়ে? একটি বাড়ি একটি খামার, এই প্রকল্পটা পড়ে আসছিলাম। মনে আছে কিনা একটু দেখো। তাহলে খেয়াল করে দেখো, ওখানে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম এই বাড়ি তৈরিতে বা এই খামার তৈরিতে তোমাদেরকে কে সাহায্য করছে? বাড়ি তৈরিতে বা খামার তৈরিতে কিন্তু সাহায্যটা করছে সমবায় ব্যাংক। তাহলে খেয়াল করে দেখো, এই যে বাড়িটা বানানো, খামারটা বানানো, এগুলোর মধ্যেই কিন্তু জড়িয়ে আছে নির্মাণ শিল্পের কথা। অর্থাৎ ভালো করেই বোঝা যাচ্ছে যে ভাই এই পুরো ব্যাপারটার ক্ষেত্রে যেহেতু সমবায় ব্যাংক হেল্প করছে, তাহলে আমাদের উত্তর কিন্তু ৩টাই হবে। ঠিক আছে? একেবারে সঠিক উত্তরটা কিন্তু বুঝে গেছো তোমরা। ঠিক এভাবেই কিন্তু প্রতিটা প্রশ্নের উত্তর তুমি নিজে আগে অ্যান্সার করবা, তারপর চেক করবা প্রশ্ন হচ্ছে কোথায়। আর এই কাজটাই তুমি করতে পারবা আমাদের শিখো অ্যাপে। তাহলে এইবার একটু ক্লাসের ফাঁকে চলো আমরা ঘুরে আসি শিখো অ্যাপ থেকে। শিক্ষার্থীরা, আমরা কিন্তু চলে এসেছি আমাদের শিখো অ্যাপে। তোমরা দেখতে পাচ্ছ শিখো অ্যাপের যে চমৎকার ইন্টারফেসটা, সেটাই কিন্তু পেছনে দেখা যাচ্ছে। শুরুতে অবশ্য আমাকে একটু লগ ইন করে নিতে হয়েছে। তোমাদেরকেও যখনই তোমরা তোমার মোবাইলে কিংবা ওয়েবসাইট থেকে যেভাবেই শিখো অ্যাপে ঢোকার চেষ্টা করবে, তখন শুরুতে একটু লগ ইন করে নিতে হবে। নাম্বার দিয়ে লগ ইনটা করে ফেলবা। এরপর পরে তুমি দেখতে পাবা এমন চমৎকার একটা ইন্টারফেস কিন্তু তোমার সামনে চলে আসবে। এবং অবশ্যই শুরুতেই তুমি যে কাজটা করবা, তুমি কোন ক্লাসের শিক্ষার্থী সেটা কিন্তু সেট করে নেবা। এখানে ক্লিক করলেই তুমি দেখবা অনেকগুলো ক্লাস আসছে। এই যে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো ক্লাস এখানে চলে এসছে দেখতে পাচ্ছি। নিচে চাইলে আমি আরো যেতে পারি, কিন্তু না, আমি যেটাতে ভর্তি হয়েছি সেটাই এখানে রেখেছি। আমি এসএসসি ২৭ মানবিকের একজন শিক্ষার্থী হিসাবে এনরোল করলাম। এরপর আমি তো এখানে দিয়ে দিয়েছি যে ক্লাস 9 এসএসসি ২৭ মানবিক। এরপর চলো
এই যে প্রথম যে পেজটা আসলো, এটা দেখি কেমন দেখতে এটা। শুরুতেই আমি দেখতে পাচ্ছি এইখানে কি যেন একটা লাইভ এমসিকিউ কি যেন একটা লেখা আছে। এরপর উপরে লেখা আছে আজকের রুটিন, তোমার প্রতিদিনের রুটিন দেখে নাও। অর্থাৎ তুমি যখনই শিখো অ্যাপে ঢুকবে, যদি কোনো কোর্সে তুমি এনরোল করো, শুরুতেই কিন্তু তুমি এখানটাতে ঢুকে তোমার আজকে কোনো ক্লাস আছে কিনা দেখে নিতে পারবে। এর আগের দিন কোনো ক্লাস হয়েছে কিনা সেটাও কিন্তু তুমি চেক করতে পারবে। এভাবেই তোমাকে একেবারে চমৎকারভাবে রুটিনের মাধ্যমে পড়াতে এগিয়ে নিবে। এরপর একটু যদি নিচের দিকে যাওয়ার চেষ্টা করি, দেখতে পাচ্ছি আমাদের শাহিদিন ভাইকে। অর্থাৎ এখানটাতে শোভা পাচ্ছে আমাদের মেন্টররা। আমাদের মেন্টররা কি করছেন, তারা কি নিয়ে ভাবছেন, তারা কি নিয়ে পড়ালেখা করছেন, কিংবা আমাদেরকে কিছু জানাতে চান কিনা, এমন চমৎকার চমৎকার স্টোরিজ আমরা এখান থেকে দেখতে পারবো। এরপর চলো আর একটু নিচে যাই। এখানে আমার প্রোগ্রামটা দেখাচ্ছে ক্লাস 9 এর এসএসসি 27 মানবিক। এরপর ভর্তি হয়েছে ফুল কোর্স, অর্থাৎ আমি কিন্তু ফুল কোর্সে ভর্তি হয়েছি। তুমিও তোমার যে কোর্সটা আছে, যেটাতে তুমি ভর্তি হবা সেটা এখানে দেখাবে, অথবা যে কোর্সে তুমি ভর্তি হতে চাও এমন কিছু কোর্স এখানটায় দেখাচ্ছে। চলো একটু নিচে যাই। অ্যানিমেটেড ভিডিও লেসন, অর্থাৎ এখানে অনেক অনেক অ্যানিমেটেড ভিডিও লেসন আছে। এরপর আর একটু নিচে গেলে শিখো এআই, এক্সপ্লোর করার সুযোগ আছে শিখো এআই নিয়ে। অর্থাৎ পুরো পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে, তখন শিখো কিন্তু এআই এর সাহায্যে অনেক এগিয়ে গেছে, সেই ব্যাপারটাই যেন এখানটায় শোভা পাচ্ছে। এরপর আরো নিচে যাই। এখানে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস বোঝাই যাচ্ছে, দেখতে পাচ্ছি আব্দুল্লাহ ভাইকে শুভা, আমাদের চমৎকার গল্প রবীন্দ্রনাথের, আমার একটু একটু মনে আছে, সেটার উপরে ক্লাস নিয়েছে। যদি এ পাশে যাই, ভয়ঙ্কর কঠিন বিষয় সমাস, সেটার উপরে দাদাকে দেখতে পাচ্ছি, আমাদের হিরণময় দাদা, উনি ক্লাস নিয়েছেন সমাসের উপর। এখানে আমরা আরো আমাদের সেরা সেরা টিচারদেরকে দেখতে পাচ্ছি। আমাদের সামি ভাইয়া ইংলিশ ফার্স্টের উপরে ক্লাস নিয়েছেন। এরপর আমি দেখতে পাচ্ছি আবারও সামি ভাই, এরপর আমি দেখতে পাচ্ছি আবারও সামি ভাই। অর্থাৎ বুঝতেই পারছি আমাদের টিচারদের সেরা কিছু ক্লাস কিন্তু এখানে আছে, চাইলেই দেখে নেওয়া যেতে পারে। এরপর আমি যদি আরো নিচের দিকে যাওয়ার চেষ্টা করি, নিজেকে যাচাই করো, অর্থাৎ আমাকে যাচাই করার একটা ব্যাপার আসছে। আমি তো ভাই নিজেকে অনেক মেধাবী মনে করি, তাই না? আমি তো আসলেই মেধাবী। আমি মেধাবী কিনা সেটাই এখানে যাচাই করতে পারবো। আর তোমরাও কিন্তু সবাই এই জায়গাটাতে যাচাই করতে পারবে। ভর্তি হয়েছো কি হওনি সে ব্যাপারটা গুরুত্বপূর্ণ না। তুমি চাইলে শিখো অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে তুমি কিন্তু যাচাইটা করে ফেলতে পারো, ভর্তি হও কিংবা কোর্সে না হও। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে না হয় একটু যাচাই করব। এখনো আমি যে মেধাবী সেটাই মাথায় রাখি। বরং নিচে কি আছে দেখি। এইবার দেখতে পাচ্ছি সৌরভ দাদাকে, আমাদের ম্যাথের অসাধারণ একটা জিনিয়াস মানুষ। তিনি আলোচনা করেছেন জীবন বদলে দিতে পারে ফ্লো স্টেট, অর্থাৎ শিক্ষার্থীদের প্রতি চমৎকার চমৎকার বইয়ের বাইরের বিষয়গুলো যেন উনি বোঝানোর চেষ্টা করছেন। এক্সামের যে ভয়, পরীক্ষার যে ভয় খুব বেশি পাই আমরা, সেটা কিভাবে জয় করব। এরপর দেখতে পাচ্ছি ফ্যামিলি ক্রাইসিস এড়িয়ে সামনে কিভাবে এগিয়ে যাব, পরিবারের সমস্যা কেমন করে এড়িয়ে গিয়ে এগোতে পারি সামনে, এগুলো আলোচনা করেছেন, চমৎকার ব্যাপার। এরপর আমরা যে মাঝে মাঝে লাড্ডু গুড্ডু মারবো, সেইটার রিপোর্ট কার্ড এখানে দেখতে পাবো। আমাদের মা বাবাও কিন্তু যে কোনো সময় এখানটাতে ঢুকে রিপোর্ট কার্ড দেখে নিতে পারবে। এরপর আমাদের প্রিয় মেন্টররা তারা শোভা পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি জিমি ভাই বেশ রাগি রাগি চোখে তাকিয়ে আছেন। অর্থাৎ আমাদের অভিজ্ঞ মেন্টর প্যানেলের একটা ছবি এখানে পেয়ে যাচ্ছি। একেবারে শুরুতেই হাসি মুখে আমাদের এনাম ভাই আছে। এর পরবর্তীতে রসায়নের একজন অসাধারণ মানুষ শাওন রেজা ভাইকে দেখতে পাচ্ছি। এভাবেই আমাদের সব মেন্টরদের সম্পর্কে তুমি চাইলেই জেনে নিতে পারবে। আরো দেখো আরো অনেকে আছে কিন্তু। এরপর আরো নিতে যাই। এইবার যে কোনো প্রয়োজনে কলও করতে পারবো। সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের ফোনের অপেক্ষায় ওনারা বসে আছেন। চাইলে ফোন টোন করেও দেখা যেতে পারে, কিন্তু এখন ফোন টোন বাদ। চলো আমি যে কত মেধাবী সেটা প্রমাণ করি। একটু উপরে কি যেন পরীক্ষা দিয়ে নাকি যাচাই করতে পারবো, যাচাই একবার করেই ফেলি, দেখি পারি কিনা। তাহলে চলো একটা প্র্যাকটিস কুইজ দিয়ে দেখা যাক। ক্লিক করলাম প্র্যাকটিস কুইজ দা অংশে। কি ব্যাপার, আমাদের প্র্যাকটিস কুইজে চলেই কিন্তু গেল, ব্যাপার আর ব্যাপার থাকলো না, একদম অসাধারণ একটা ব্যাপার হয়ে গেল।
খ্রিস্টান ধর্ম নৈতিক শিক্ষা আছে, ম্যাথ আছে, বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা আছে, ইংরেজি আছে, বাংলা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলা দ্বিতীয় পত্র, ইসলাম ও নৈতিক শিক্ষা, তথ্য যোগাযোগ প্রযুক্তি, হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, আর আমাদের মানবিকের বিষয়গুলো কিন্তু চলে আসতেছে। অর্থাৎ অর্থনীতি, পৌরনীতি ওগুলো কিন্তু এখানটাতে যোগ হয়ে যাবে। এখন ওগুলো যেহেতু এখন দেখা যাচ্ছে না, তাহলে চলো আমরা এটাতেই পরীক্ষা দিই। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আজকে কাঁপিয়ে দেব একদম। ঠিক আছে, দেখি এগিয়ে যেতে পারে কিনা। বলতেছে কোন অধ্যায়ের উপরে পরীক্ষা দিব? আমি তো ইতিহাসের বস, আমি পরীক্ষা দিব ইতিহাসের উপরে। দেখি কি আছে। পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান, চলো এটাতেই আমরা যাচাই করি নিজেদেরকে। চলো চলো। বলতেছে কয়টা প্রশ্নের উত্তর দিবা? সময় কম, 10টাই দিই। 10টাই পারবো, একেবারে আমি নিশ্চিন্ত। না পারলে, আমি না পারলে কে পারবে? আমাকে 10টা প্রশ্ন করবে, 10 মিনিট সময় দিবে। আমি 10 মিনিটকে আমি 1 মিনিট উত্তর দিয়ে ফেলবো সব। ঠিক আছে, অধ্যায় একটি, একটার উপরে পরীক্ষা দিব। চলো শুরু করি কুইজ। চলো শুরু করি। আমরা দেখতে পাচ্ছি পাখি উঠছে, প্রশ্ন আসছে। 1947 সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিল? এই তো ডক্টর জিয়া, একেবারে শুরুতেই আছে উত্তর, হয়ে গেছে। চলো সামনে যাই, এগিয়ে যাও। তমুদ্দিন মজলিস কোন ধরনের প্রতিষ্ঠান? আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এটা বানিয়েছিল। এইটা একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এরপর সামনে যেতে হবে। 1970-এর নির্বাচনে আওয়ামী লীগ মহিলা সংরক্ষিত আসন সহ সর্বমোট কয়টি আসন পেয়েছিল? এই উত্তর তো জানি। এই কি হলো? 70 সালের নির্বাচনে 167 167 169টার মধ্যে 167টা পেয়েছিল। আমি নিশ্চিত, হয়ে গেছে উত্তর। পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত কত সালে? কত সালে? কত সালে? প্রথম সাধারণ নির্বাচন 70-এ। 1970 সালে সাধারণ নির্বাচন হয়ে গেছে। তারপর 54 সালে প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত কোন মাসে? সরি, এটা তো আমি পারি না, এটা স্কিপ, এটা পারি না, দুঃখিত। এরপর 6 দফা উত্থাপন করা হয় কত সালে? 6 দফা উত্থাপন 66 সালে, 1966, 66 6 দফা, এটা পারি। আইয়ুব খান কত সালে সামরিক শাসন জারি করেন? আইয়ুব খান সামরিক শাসন জারি করেছে কবে যেন? কবে যেন? 58-তে দিয়ে দিই, এরা আন্তাজে মারলাম। ঠিক আছে, আশা করি হয়ে যাবে। কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছে শীর্ষক কবিতার পটভূমি কি? এইটা আমি নিশ্চিত জানি, এইটা হচ্ছে ভাই ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের পর এটা লিখেছিল মাহবুব আলম চৌধুরী বোধহয়। ঠিক আছে, সম্ভবত। এই ছাত্র হত্যার প্রতিবাদ, শহীদদের স্মৃতি রক্ষা। এই ছাত্র হত্যার প্রতিবাদ দিব নাকি শহীদদের স্মৃতি রক্ষা দিব? দুইটাই তো কাছাকাছি লাগছে, এটাই দিলাম। এইটাই দিয়ে দিলাম। এই বাংলা মানেই হচ্ছে এরকম ভজঘট পাকিয়ে দেয়। কোন সংগঠনটি আইয়ুব খানের সামরিক বিরোধী আন্দোলন গড়ে তোলে? ছাত্রলীগ, মুসলিম লীগ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। এই গণতান্ত্রিক ফ্রন্টই হবে বোধহয়, দেখি হয়েছে কিনা। এরপর কত তারিখে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়? তারিখ কি আমার মনে থাকে? তারিখ কিভাবে মনে থাকবে? আন্দাজে মারলাম 21 জুন। এগিয়ে যাও। তারা বলতেছে আমি উত্তর সিলেক্ট করেছি 9টা, উত্তর দেইনি হচ্ছে একটা। 5 নাম্বারটা উত্তর দেইনি, সরি। আমি অনেক মেধাবী মনে করলে এটা পারছি না। সাবমিট। তুমি কি কুইজটা সাবমিট করতে চাও? একবার সাবমিট করলে আর সাবমিট করতে পারবে না, কোনো টেনশন নাই, সাবমিট। একই, আমার নাকি 2টা উত্তর ভুল হয়েছে। সরি, আমার 2টা উত্তর ভুল হয়েছে। দেখছো কি বলছে? মেধার আগুন, আমার মেধার আগুন বেরোচ্ছে। এরপর আমার সময় লেগেছে 1 মিনিট 45 সেকেন্ড। ভুল উত্তর দিয়েছি 2টা, সঠিক উত্তর দিয়েছি 7টা। অনেক ভালো করেছে কিন্তু। কিন্তু না, তারা আমাকে বলতেছে আমার অবস্থা নাকি কাঁচা পাকা। এ কি বললো? আমাকে এটা কি বললো? তারপর শেয়ার করো, অর্থাৎ আমি চাইলে আমার বন্ধু বান্ধবীদের সাথে এটা শেয়ার করতে পারবো। এরপর সলিউশন, না সলিউশন দেখার দরকার নেই, আমার নিজের উপর আস্থা আছে। একটা তো দাগাতেই পারিনি, তবে মজা করে আমি তোমাদের সাথে এটা দাগালেও ঠিক এভাবেই কিন্তু একেবারে প্রতিদিনই তোমরা তোমাদের যে কোনো অধ্যায়ের উপরে পরীক্ষা দিতে পারো। তুমি চাইলে 10টা কিংবা 20টা, যতগুলো তুমি চাও তুমি অ্যান্সার করতে পারবা। এবং এই যে পরীক্ষাটা আমি দিয়েছি, আমি কিন্তু 7টা প্রশ্নের উত্তর, না আরো বেশি, আমি 7টা প্রশ্নের উত্তরই পেরেছি। 2টি ভুল উত্তর দিয়েছিলাম, আর একটি তো উত্তরই করতে পারিনি। তোমরাও কিন্তু যদি এমন হয় 7টা পেরেছো, 6টা পেরেছো, চাইলেই পরীক্ষাটা তুমি আবার দিতে পারবে। পরীক্ষাটা আবার দিতে পারবে, যতক্ষণ পর্যন্ত সবগুলো উত্তর হবে না। তুমি বারবার চেষ্টা করে যাবে। সামনে যেহেতু বার্ষিক পরীক্ষা আছে, বারবার এভাবে চেষ্টা করো এবং নিজেকে ঝালাই করে নাও, এবং তারপর বার্ষিক পরীক্ষার হলে গিয়ে চমৎকার একটা ফলাফল নিয়ে আসো। তাই দ্রুততার সাথে শিখো অ্যাপটা, ইনস্টল করো এবং এই কাজটা বারবার করতে শুরু করো। এবং অবশ্যই বন্ধুদেরকেও কিন্তু এটা বলতে ভুলবে না। এবার চলো আমরা শুরু করি আমাদের অর্থনীতির বাকি আলাপটুকু। শিক্ষার্থীরা, অ্যাপ তো দেখে ফেললাম, এবার চলো আমাদের বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করি। আমার মতো বোকা মানুষ যেহেতু এগুলো সলভ করতে পারছে,
তোমরাও পারবে। চলো একটু চেষ্টা করি ভুলটুকু কমিয়ে শুদ্ধ শুদ্ধ উচ্চারণ করার জন্যে বা সঠিক উত্তরটা বলার জন্যে। প্রথমেই এবার যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, লিখা আছে আলেয়া বেগম একজন গৃহিণী, গত বছর সড়ক দুর্ঘটনায় তার স্বামী মারা যায়। এরপর নিরুপায় আলেয়া বেগম ব্যাংক থেকে ঋণ নিয়ে হাঁস মুরগি পালন শুরু করে, ডিম বিক্রি করে সে তার পরিবারের অভাব পূরণ করে। এই হচ্ছে আমাদের কনটেক্সট বা উদ্দীপক। প্রশ্নে জিজ্ঞেস করেছে আলেয়া বেগম কোন প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়। আলেয়া বেগম কোন প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়। এখানে আসলে অপশন দেখারই দরকার নেই, আমি নিজে অনেক বেশি কনফিডেন্ট যে উত্তরটা কি হবে। উত্তরটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক মূলত গ্রামের দরিদ্র নারী যারা আছেন, যারা ক্ষুদ্র ঋণ নিতে চান, তাদেরকে সাহায্য করে। খেয়াল করে দেখো উদ্দীপকে যে বলেছে ঋণ নিয়ে হাঁস মুরগি পালন শুরু করে, তাহলে আমরা মোটামুটি সবাই বুঝতেই পারতেছি যে ভাই এই যে হাঁস মুরগি পালনের জন্য না কয়েক কোটি টাকা ঋণ নেওয়ার কোনো দরকার নেই। আমি নিশ্চিত তিনি একেবারে কম টাকার ঋণ নিয়েছেন, যে ব্যাপারটাকে বলতে পারি আমরা ক্ষুদ্র ঋণ। আর এই ক্ষুদ্র ঋণ ব্যাপারটাই কিন্তু আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস, এই মানুষটা কিন্তু এই ক্ষুদ্র ঋণের ব্যাপারটাতে একজন কিংবদন্তি বলা যেতে পারে। পুরো বিশ্বের কাছে ক্ষুদ্র ঋণ এই ব্যাপারটাকে জনপ্রিয় করে তুলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তিনি কিন্তু ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য দূর করার যে চেষ্টা, এই চেষ্টা করার কারণেই কিন্তু তিনি শান্তিতে ২০০৬ সালে নোবেল পুরস্কারটুকু পেয়েছিলেন, আমাদের সবার জানা আছে। এখন খেয়াল করে দেখি অন্যান্য যে ব্যাংকগুলো আছে সেগুলো কেন উত্তর হবে না। প্রথমেই যে ব্যাংকটা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ এখানে বাংলাদেশ ব্যাংকের কথা বলা হচ্ছে। আমরা সবাই মোটামুটি জানি বাংলাদেশ ব্যাংক মূলত আমাদেরকে বাংলাদেশ ব্যাংক আমাদেরকে অর্থের যে মান এটা নিয়ন্ত্রণ করা, কিংবা বিদেশের যে মূল্য আছে বা বিদেশি যে মুদ্রা আছে সেগুলোর সাথে আমাদের টাকার কতটুকু হচ্ছে বিনিময় হার হবে এটা ঠিক করা, নিকাশ ঘর হিসাবে কাজ করা, অর্থ ছাপানোর কাজ করা, অর্থাৎ অর্থ সরবরাহ, যেটা ছাপায় তো একটা প্রতিষ্ঠান, কিন্তু কত অর্থ সরবরাহ হবে এই সব কিছু করে মূলত কেন্দ্রীয় ব্যাংক। সেই সব ক্ষুদ্র ঋণ বা এই জাতীয় জিনিসপত্র কিন্তু দেয় না। এরপর যেটা আছে সোনালী ব্যাংক, সোনালী ব্যাংকও এই জাতীয় কাজ করে না। লাস্টে দেখতে পাচ্ছি সমবায় ব্যাংক। সমবায় ব্যাংক তো মোটামুটি কয়েকজন মিলিত হয়ে যদি সমবায়ের মাধ্যমে চেষ্টা করে তবে সেটার কথা আসে। তাহলে দেখতেই পাচ্ছি ওগুলো যেহেতু উত্তর হচ্ছে না, তাহলে অবশ্যই উত্তরটা হচ্ছে গ্রামীণ ব্যাংক। আশা করি তোমরাও বুঝতে পারছো যে উত্তরটা ভাই কেন গ্রামীণ ব্যাংক হচ্ছে। ঠিক আছে, চলো আমরা একটু মিলিয়ে দেখি হলো কিনা। একদম ঠিকঠাক, উত্তর হচ্ছে গ্রামীণ ব্যাংক। এরপর একটু সামনে আসি। এবার প্রশ্ন করেছে সজল একটা হিসাব খোলার উদ্দেশ্যে একটি বাণিজ্যিক ব্যাংকে গেল। আচ্ছা, ব্যাংক কর্মকর্তা সেলিম তাকে বিভিন্ন ধরনের হিসাবের বর্ণনা দিল। এরপর সজলকে ব্যাংকে হিসাব খোলার পর, মানে অনেকগুলো হিসাবের বর্ণনা পাওয়ার পর সে হিসাবটা খুললো। খোলার পর সে এখন কি কি পাবে, ব্যাংকের কাছ থেকে কি কি পাবে। প্রথমে রেখেছে চেক বই, অবশ্যই সে চেক বই পাবে। অ্যাকাউন্ট নম্বর অবশ্যই পাবে, কারণ একটা অ্যাকাউন্ট নাম্বারেই তো সে টাকাটা জমা রাখতে হবে, তাই না। এরপর আমরা দেখতে পাচ্ছি জমার বই, অবশ্যই সে জমার বইও পাবে, কারণ একটা ব্যাংকে অ্যাকাউন্ট খোলার পরে কি হয় দেখো, তুমি যখন অ্যাকাউন্টটা খুলেছো প্রথমেই তোমাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিল, যে ভাই আপনি অ্যাকাউন্ট খুলেছেন, এইটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার। আর সাথে সাথেই তোমাকে দিয়ে দেওয়া হবে একটা জমা বই। প্রশ্ন হচ্ছে কেন, কারণ এই বইটার মধ্যেই তুমি তোমার অ্যাকাউন্ট নাম্বারটা লিখবা, তুমি কত টাকা জমা রাখছো সেটা লিখবা, লিখে টাকা জমা দিবে। এভাবেই প্রসেসটা এগোবে। এরপর মনে করো তুমি তো টাকা জমা রাখছো, তোমার ইচ্ছে হলো একটু টাকা তুলতে চাই, অথবা আমার মেজো ভাই বা আমার চাচাতো কোনো একটা ভাইকে আমি এমন কোন একটা কাগজ দিতে চাই, যে কাগজটা অফিসে বা ব্যাংকে ও জমা দিয়ে কিছু টাকা আমার অ্যাকাউন্ট থেকে তুলতে পারবে। ওই ব্যাপারটা কিভাবে করব? আর ওই ব্যাপারটার জন্যই আছে চেক বই। ওটার জন্যই আছে ভাইয়া চেক বই। চেক বইয়ের মাধ্যমে মূলত এই কাজটা করা হয়। আর ঠিক এ কারণেই কেউ যখন নতুন একটা অ্যাকাউন্ট খোলে তখন স্বাভাবিকভাবেই তাকে এই ৩ টা জিনিসই দেয়া হবে।
অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে, জমা বই দেওয়া হবে, চেক বইও দেওয়া হবে। অর্থাৎ উত্তরটা কিন্তু হচ্ছে ডি নাম্বারটা। ১, ২ এবং ৩। ১, ২ এবং ৩। বোঝা যাচ্ছে সহজে। এরপর একটু সামনে যাই। এবার বাংলাদেশের অর্থনীতি নিয়ে প্রশ্ন করেছে। বাংলাদেশের অর্থনীতি এই অধ্যায়টা তোমরা যদি পড়ার চেষ্টা করো, আমি জানি তোমরা অনেকেই ভীষণ ভালোভাবে এই অধ্যায়টা পড়ে ফেলেছ। কিন্তু একটু যদি গভীরে দেখো তাহলে দেখবা এখানে অধ্যায় শুরুই হয়েছে বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য দিয়ে। বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যগুলো প্রথমেই বলার চেষ্টা করেছে। আর সেখানে আমরা কি দেখতে পাই? সেখানে আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশের কৃষির কথা বলা হয়েছে। আমাদের বাংলাদেশের শিল্পের কি অবস্থা সেটার কথা বলা হয়েছে। আমাদের বাংলাদেশের সেবা খাত ওটারই বা কি অবস্থা এগুলো বলা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিটা কেমন এই ব্যাপারটা বিচার বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে। এছাড়াও আমাদের দেশে যে ব্যবস্থাগুলো প্রচলিত আছে সেগুলো কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কবে টবে হয়েছে এগুলোই মূলত আলোচনা বাংলাদেশের অর্থনীতি এই অধ্যায়টির। ঠিক আছে? অত্যন্ত সহজ একটা অধ্যায়, তবে মুখস্থ বিদ্যার প্রবণতা কিন্তু একটু বেশি এই অধ্যায়তে। আর আমার মুখস্থ বিদ্যা সবসময় দুর্বল, যার কারণে আমি কিন্তু এই অধ্যায়ে প্রায় খারাপ করতাম। আজকেও করে ফেলতে পারি। চলো একটু দেখি এই অধ্যায়টা আমরা কতটুকু পারি। একেবারে শুরুতেই প্রশ্ন করেছে দেশের শ্রম শক্তির কত শতাংশ কৃষি খাতে নিয়োজিত। দেখেছো যে ব্যাপারটা আমি বলার চেষ্টা করেছিলাম, এখানে মুখস্থ বিদ্যার অনেকটুকু প্রয়োগ ঘটাতে হবে। মুখস্থ বিদ্যা অনেক বেশি ব্যবহার করতে হবে এই চ্যাপ্টারটার মধ্যে। যেমন প্রথম প্রশ্নে বলছে শ্রম শক্তির কত শতাংশ কৃষি খাতে নিয়োজিত। বেশ কঠিন প্রশ্ন, তবে ভাগ্যটা ভালো, আমার উত্তরটা জানা আছে। আমি যতটুকু জানি 40.62% মানুষ, 40.62% মানুষ হচ্ছে কৃষি খাতে নিয়োজিত। চলো দেখি উত্তরটা হলো কিনা। একটু চেক করে দেখি। আলহামদুলিল্লাহ উত্তরটা কিন্তু হয়ে গেছে। আসলেই কিন্তু 40.62% কৃষি খাতে নিয়োজিত। আমাদের দেশের অনেক বেশি মানুষ কৃষি খাতে নিয়োজিত। কিন্তু তারপরও আমরা জানি আমাদের জিডিপিতে যে অবদান, সে অবদানের দিক থেকে কৃষি কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই। অর্থাৎ যত মানুষ কাজ করে তার তুলনায় কিন্তু অবদানটুকু কম। ঠিক আছে? তারপর একটু সামনে যাওয়া যাক। এবার বলেছে শিল্পনীতি 2016 এর উদ্দেশ্যটা কি? এটাও আমি পড়ে আসছি। আমাদের ওই অধ্যায়ের ২য় পৃষ্ঠার মধ্যে ২ নম্বর পয়েন্টেই ছিল শিল্প, আমার যতটুকু মনে পড়ে। আর ওই শিল্পের মধ্যেই আমি দেখেছি আলাপ করা হয়েছে শিল্পনীতি নিয়ে। আলাপ করা হয়েছে শিল্পনীতি নিয়ে। আর ২০১৬ সালের যে শিল্পনীতি সেটার বেশ কয়েকটা লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল। আমার যতটুকু মনে পড়ে ৩টি লেখা হয়েছিল বইতে। আমি ভুল হলে অবশ্যই মন্তব্যের ঘরে কিন্তু জানাবা। ঠিক আছে? তোমাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে চাই। আচ্ছা, ওখানে প্রথমেই বলেছিল কর্মসংস্থান বাড়াতে চায় সরকার। কর্মসংস্থান বাড়ানো। অর্থাৎ আমাদের শিল্পনীতির অন্যতম একটা লক্ষ্য ছিল কর্মসংস্থান বাড়ানো। এর পরবর্তীতে বলার চেষ্টা করা হয়েছিল কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি মেয়েদের অর্থাৎ নারীদের নারীদের আমাদের শিল্পকে উন্নতির পথে এগিয়ে নেওয়ার জন্য ওদের অংশগ্রহণ বা নারীদের এই শিল্পে পার্টিসিপেশনটা একটু বাড়ানো দরকার। অর্থাৎ নারীদের শিল্প খাতে নারীদের শিল্প খাতে অধিক অংশগ্রহণ বা যতটুকু আছে তার থেকে আরো বৃদ্ধি করা। নারীদের শিল্প খাতে অধিক অংশগ্রহণ, এমন একটা কিছুর কথা আমার যতটুকু মনে পড়ে আমি পড়েছিলাম। এরপর লাস্টে ছিল আমাদের দেশে যে দারিদ্রতা আছে সে দারিদ্রতাটুকু কমানো। সে দারিদ্রতাটুকু কমানো। এই ৩টা উদ্দেশ্যের কথা আমার মনে পড়ে। শিল্পনীতি ২০১৬, শিল্পনীতি ২০১৬ আমাদের বইতে আমার মনে হচ্ছে যে এটার আরো অনেক উদ্দেশ্য ছিল। আমাদের বইতে আমরা এই ৩টা পড়েছি। ঠিক আছে? তাহলে চলো এই ৩টার কোনটা অপশনে আছে কিনা একটু দেখি। শুরুতেই আছে নারী শিক্ষার প্রসার। না, এটা শিল্পনীতির সাথে এইটা খুব একটা যাচ্ছে না। তাহলে নারী শিক্ষার প্রসারটা আমরা ক্রস করছি বা বাদ দিচ্ছি। এরপর যদি একটু নিচে আসি, নারীর জাগরণ। না, নারী জাগরণ ব্যাপারটা এটার সাথে গেল না। তারপর নারীর অধিকার প্রতিষ্ঠা, এইটাও গেল না।
তাহলে যেটা বাকি আছে শিল্প। খেয়াল করে দেখো, যদি তুমি নাও পারো তাহলেও একটা ব্যাপার বোঝা উচিত, এখানে শিল্প নীতি নিয়ে কথা হচ্ছে। আর এই অপশনগুলোর মধ্যে শুধুমাত্র একটা অপশনে শিল্প এই কথাটা আছে। তাহলে বোঝাই যাচ্ছে উত্তরটা হবে বি, শিল্পায়নে নারীর অংশগ্রহণ বৃদ্ধি। শিল্পায়নে নারীর অংশগ্রহণ বৃদ্ধি। তাহলে স্বাভাবিকভাবে উত্তরটা হচ্ছে বি নাম্বারটা। উত্তরটা হচ্ছে বি নাম্বার। ঠিক আছে, শিল্পায়নে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করা। শিল্পায়নে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করা, অর্থাৎ এখানে যেটা লিখেছি সেটার কথাই কিন্তু এখানে বলেছে। শিল্পনীতি 2016 এটার একটা উদ্দেশ্য হচ্ছে নারীদের শিল্প খাতে যেন আরো বেশি পার্টিসিপেশন হয় সেই ব্যাপারটা নিশ্চিত করা। একদম ঠিকঠাক উত্তর দিয়েছি। এরপর বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য কোনটা? বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য কোনটা? আমার মনে আছে প্রথম 3 পৃষ্ঠা জুড়ে, অর্থাৎ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই পৃষ্ঠাগুলোতে আমাদের অর্থনীতি নিয়ে কথা হয়েছিল। ঠিক আছে, একটু দেখি আমাদের অর্থনীতির বৈশিষ্ট্য কোনটা। উন্নত যোগাযোগ ব্যবস্থা। না, আমাদের যোগাযোগ ব্যবস্থা যে খুব বেশি উন্নত তা কিন্তু না। আমাদের যোগাযোগ ব্যবস্থা এখনো অনেক জায়গাতেই অনুন্নত আছে। এরপর রাজনৈতিক স্থিতিশীলতা, এটা তো একদমই না। আমাদের যে রাজনৈতিক দলগুলি আছে তারা প্রায় সংঘাতে লিপ্ত হয় এবং তার ফলশ্রুতিতে আমাদের অর্থনৈতিক যে খাতগুলো আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো প্রায় বন্ধ থাকে। আর স্বাভাবিকভাবেই তাই স্থিতিশীলতা আমার মতে উত্তর না। ঠিক আছে, তোমাদের যদি ভিন্ন মত থাকে প্লিজ জানাবা। এরপর দক্ষ জনশক্তি, এটাও মনে হচ্ছে না, কারণ আমরা দেখতে পাই আমাদের অনেক জায়গাতে এখনো অদক্ষ মানুষজন কাজ করছে। স্বাভাবিকভাবেই তাই এটাও উত্তর নিচ্ছি না। তাহলে বাকি রইল কি? বাকি রইল খাদ্য ঘাটতি। এটাই আমার কাছে সঠিক মনে হচ্ছে। যদিও কয়েক বছর আগে সরকার ঘোষণা করেছিল বাংলাদেশ নাকি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়েছে, কিন্তু তারপরও এখনো আমরা খাদ্য ঘাটতি দেখতে পাই। তাহলে আমার উত্তরটা হচ্ছে খাদ্য ঘাটতি। চলো উত্তরটা মিলিয়ে দেখি। কি ব্যাপার, আবার বোধহয় ভুল করে ফেলেছি, তাই না? এখানে তো লেখা দক্ষ জনশক্তি। কি করা যায়? যেটা করা যেতে পারে সেটা হচ্ছে এই উত্তরটাকে ক্রস করে এইটাকেই সঠিক বলা যেতে পারে। এইটা ইচ্ছে করেই তোমাদের জন্য রাখা একটা ট্রিক্স। ঠিক আছে, তোমরা অনেকেই যেটা করো, আমরা যখন ক্লাসগুলো করাই ক্লাসগুলো না দেখে শুধু পিডিএফটা পড়ে ফেলো। ঠিক আছে, সেই ব্যাপারটা যেন না ঘটে তার জন্য আমরা একটু ঠিক করে নিলাম, এখানে কিন্তু উত্তরটা খাদ্য ঘাটতি হবে, দক্ষ জনশক্তি না কিন্তু। আচ্ছা, তারপর সামনে এগোই। প্রাকৃতিক গ্যাস মোট বাণিজ্যিক জ্বালানির কত ভাগ পূরণ করে? অনেকটুকু পূরণ করে। কারণ বাংলাদেশে যে পরিমাণ খনিজ সম্পদ রয়েছে, বাংলাদেশে যেই পরিমাণ খনিজ সম্পদ রয়েছে আমাদের প্রত্যেকেরই জানা আছে। আমাদের দেশে যে পরিমাণ খনিজ সম্পদ আছে তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যেটা আছে সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। আমাদের দেশে যে পরিমাণ খনিজ সম্পদ আছে তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আছে ভাইয়া প্রাকৃতিক গ্যাস। এবং আরো একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে এই প্রাকৃতিক গ্যাস জিনিসটা না আমাদের বিদ্যুৎ খাতে এবং জ্বালানি খাতে, অর্থাৎ আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদনে অনেকটুকু হেল্প করে। ঠিক আছে, বিদ্যুৎ উৎপাদনে অনেক বেশি এটা হেল্প করে। সো এখানটাতে আমরা বুঝতেই পারছি আমাদের জ্বালানি খাত এবং বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের বড়সড় একটা অবদান আছে। তাহলে এবার চলো আমরা উত্তরপত্রে দেখার চেষ্টা করি যে উত্তরটা কোনটা হবে। আগে আমার একটা গেস বলি, আমার একটা অনুমান করি, তারপর যাব উত্তরপত্রে। আর 70, 71, 80, 85, ঠিক আছে, এইটা পরীক্ষার হলে আমরা খুবই করতাম যে ভাই কত ভাগ পূরণ করে। একেবারে দেখো 70, 80 মনে হচ্ছে এগুলো বানানো বানানো। ঠিক আছে, মানে স্যার যখন অপশনে বসিয়েছে না, একেবারে আমরা মাথায়, আমাদের মাথায় খুব কমই হচ্ছে 71, 73, 76, মানে 75, 76 এগুলো কাজ করে। আমাদের মাথায় সবসময় 30, 40, 50, 60, 70, 80 এই জাতীয় সংখ্যা কাজ করে। তাই আমার কেন যেন মনে হচ্ছে যে এইটা উত্তর হবে না। ঠিক আছে, 85 কিংবা 71 হতে পারে না, 85 তো এত বেশি হবে না, উত্তর বোধহয় 71। ঠিক আছে, চলো চেক করে দেখি যে প্রাকৃতিক গ্যাস মোট বাণিজ্যিক জ্বালানির কত ভাগ পূরণ করে। চলো চেক করি। একেবারে ঠিক উত্তর দিয়ে ফেলেছি, 71%। 71% হচ্ছে এটা বাণিজ্যিক জ্বালানির পূরণ করে। চলো পরের প্রশ্নে যাই। বাংলাদেশে কয়টা কয়লা ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে? একেবারে মুখস্থ উত্তর। আমরা জানি বাংলাদেশের কয়লা ক্ষেত্র আছে কিন্তু 5টি। বাংলাদেশের কয়লা ক্ষেত্র আছে 5টি। এর মধ্যে বেশিরভাগই কিন্তু আমাদের দিনাজপুরে।
আমাদের দিনাজপুরের পাশাপাশি আমাদের রংপুর, আমাদের জয়পুরহাট, ওখানেও কিন্তু কয়লা খনি রয়েছে বা কয়লা ক্ষেত্র রয়েছে। সব মিলিয়ে বাংলাদেশে কয়লা ক্ষেত্র আছে পাঁচটি। এর মধ্যে অনেক বেশি আলোচনায় এসেছিল বড়পুকুরিয়া কয়লা খনি। বড়পুকুরিয়া কয়লা খনির অবস্থান দিনাজপুরে ছিল। বড়পুকুরিয়া কয়লা খনি বড়পুকুরিয়া কয়লা খনির অবস্থান ছিল দিনাজপুরে। ছিল বলছি কেন, এখনো তো আছে, তাই না? বড়পুকুরিয়া কয়লা খনি দিনাজপুরে, ঠিক আছে। এছাড়াও আমার মনে আছে রংপুরে খালাসপীর নামক কিন্তু কয়লা ক্ষেত্র আছে। এছাড়া জয়পুরহাটের ওখানেও কিন্তু কয়লা খনি বা কয়লা ক্ষেত্র আছে। উত্তর হচ্ছে 5টি, পেরে গেছি আমরা। তারপর বাংলাদেশে বেসরকারীকরণ বোর্ড কবে গঠন করা হয়েছিল? অর্থাৎ প্রশ্ন শুনেই বোঝা যাচ্ছে এখানে বেসরকারি করার কথা কিছু একটা বলেছে। আর আমরা সবাই মোটামুটি জানি এই যে বেসরকারি করার কথা বলেছে, এই বেসরকারি করাটা কিন্তু বাংলাদেশকে ধীরে ধীরে আমরা জানি মিশ্র কি অর্থনীতি ভাই, ধীরে ধীরে এটা আমাদেরকে মিশ্র অর্থনীতির দিকে নিয়ে গেছে। আগে যখন বাংলাদেশ যাত্রা শুরু করেছিল তখন দেশের অর্থনীতিটা ছিল সমাজতান্ত্রিক ভাবধারায় পরিচালিত। সমাজতান্ত্রিক ভাবধারা। এর পরবর্তীতে আমরা দেখতে পাই 80-র দশকে আমাদের অর্থনীতি অনেকটুকু কি হলো ভাই? 80-র দশকে অনেকটুকু স- অর্থনীতি বেসরকারীকরণ করা শুরু হলো। বেসরকারীকরণ করা শুরু হলো। আর এভাবে ধাপে ধাপে বাড়তে বাড়তে পরবর্তীতে প্রতিষ্ঠা করা হলো বাংলাদেশ বেসরকারীকরণ বোর্ড। বাংলাদেশ বেসরকারীকরণ বোর্ড অর্থাৎ আমাদের কোন একটা সেক্টর যদি ভালো করে উন্নতি না করতে পারে তাহলে সেটাকে বেসরকারি করা হবে, এমন একটা ব্যাপার। উত্তরটা বোধ হয় 1993, দেখি হলো কিনা। 1993 সালে করা হয়েছিল। চমৎকার, মিলে গেছে 1993। এরপর আর কি আছে? কোনটা বৃহৎ শিল্প? সাবান, রেশম, বস্ত্র, প্লাস্টিক। আমাদের দেশের জন্য বস্ত্র হচ্ছে বৃহৎ শিল্প, কারণ এখন অনেক বেশি আমরা কাপড় বানাচ্ছি কিন্তু এবং কাপড় রপ্তানি করছি বাইরের দেশে। তাহলে উত্তর হচ্ছে বস্ত্র। উত্তর হচ্ছে বস্ত্র, ঠিক আছে। তারপর সামনে গেলাম। হনুফা তার ছেলে মেয়ে নিয়ে ঘরে বসে বাঁশ ও বেতের ঝুড়ি তৈরি করে বাজারে বিক্রি করেন। হনুফার এই কাজটা কোন শিল্পের অন্তর্গত? ঘরে বসে যখন এমন কিছু বানায় তখনই তা কিন্তু কুটির শিল্প। তখনই সেটা কুটির শিল্প। তাহলে এইটা অবশ্যই কুটির শিল্প। এরপর জাকির সাহেব একটি হোটেল ব্যবসা শুরু করেন। এটি জাতীয় আয়ের কোন খাতের অন্তর্ভুক্ত? আমরা সবাই মোটামুটি বুঝি এই জাতীয় ব্যবসা করা বা হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠান তৈরি করে সেখানে মানুষকে যদি তুমি সেবা দাও, যেমন এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, একটা সেবা দিচ্ছি, ঠিক একইভাবে আমাদের স্কুলের শিক্ষকরাও সেবা দিচ্ছেন। একইভাবে কিন্তু আমাদের ডাক্তার আঙ্কেল যারা আছেন বা ডাক্তার যারা আছেন সেবা দিচ্ছেন, নার্স যারা আছেন সেবা দিচ্ছেন, আমাদের যে রিক্সা চালক ভাইরা আছে তারা আমাদেরকে সেবা দিচ্ছে। তাহলে বোঝাই যাচ্ছে এখানে এই যে জাকির সাহেব একটা হোটেল ব্যবসা শুরু করেছে, এটা কিন্তু জাতীয় আয়ের সেবা খাতের অংশ। তাহলে আমরা উত্তরটা দাগাচ্ছি ভাই, এ নাম্বারটা, এইটা হচ্ছে সেবা খাতের অংশ। এটি জাতীয় আয়ের সেবা খাতের একটি অংশ। আশা করি ক্লিয়ার। চলো এবার একটু সামনে যাই। বলছে কোথায় পাট শিল্পের শিল্পায়ন ঘটেছে? আমরা জানি আমাদের ঢাকাতে পাট শিল্পের শিল্পায়ন ঘটেছে। মূলত আমাদের নারায়ণগঞ্জের ওদিকে আমরা দেখতে পেতাম পাটের সবচেয়ে বড় যে মিলটা ছিল আদমজি জুট মিল, সেটা গড়ে উঠেছিল। আর খুব স্বাভাবিকভাবেই এটার ধীরে ধীরে এই অঞ্চলটাতে শিল্পায়ন ঘটেছে। এরপর আমরা দেখি ইপিজেড অঞ্চল অর্থাৎ এক্সপোর্ট প্রসেসিং জোন, যেখানটাতে বাইরের দেশে পাঠানোর জন্য জিনিসপত্র প্রসেস করা হয় বা তৈরি করা হয়, ওটাই হচ্ছে ইপিজেড, এক্সপোর্ট প্রসেসিং জোন। এক্সপোর্ট প্রসেসিং জোন। তাহলে এই যে ইপিজেড অঞ্চলটা স্থাপন করা হয়েছে কারণ আমদানি বাড়বে। আমদানি মানে হচ্ছে বাইরের দেশ থেকে নিয়ে আসা, কিন্তু আমদানি তো এখানে হয় না, এখানে বরং বাইরের দেশে পাঠানো, রপ্তানির জন্য আমরা চেষ্টা করি। তাহলে আমদানি বাড়বে, এটা উত্তরটা ভুল। বেসরকারি বিনিয়োগ বাড়বে, অবশ্যই বাড়বে, কারণ বেসরকারিও আমাদের কিছু ইপিজেড আছে, তাহলে বেসরকারি বিনিয়োগ বাড়বে। এরপর বৈদেশিক বিনিয়োগ মানে বাইরের দেশের বিনিয়োগ আসবে, এটাও সঠিক।
তাহলে উত্তরটা হচ্ছে ২ আর ৩। ২ আর ৩। তাহলে অবশ্যই উত্তর হচ্ছে সি নাম্বারটা। ২ এবং ৩। ঠিক আছে? এখানে আমদানি বাড়ে না, আমদানি বাড়ে না। তুমি প্রশ্ন করতে পারো তাহলে কি বাড়ে? বুঝতেই পারছো? ইপিজেড এর কারণে বাড়ে হচ্ছে রপ্তানি। ইপিজেড এর কারণে রপ্তানি বৃদ্ধি পায় বা ইপিজেড এর কারণে রপ্তানি বাড়ে। রপ্তানি বৃদ্ধি পাবে বা রপ্তানি বাড়ে। এই আমাদের ইপিজেড এর কারণে। চলো সামনে যাই। এরপর বাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে। একদমই কথা সত্য। আমাদের দেশে কম খরচে পোশাক তৈরি করা সম্ভব। আর এই কারণেই বিশ্বের বেশিরভাগ দেশ আমাদের দেশে পোশাক তৈরি করে। প্রশ্নটা হচ্ছে এই যে আমাদের দেশে কম খরচে পোশাক তৈরি করা সম্ভব, প্রশ্ন হচ্ছে কেন সম্ভব? চলো দেখি। প্রথমে বলেছে শ্রমিকের মজুরি কম। আ এটা সত্য। আমাদের দেশে পোশাক শ্রমিকরা অনেক কম টাকা বেতন পায়। তাহলে উত্তর হচ্ছে এই ১ নাম্বারটা নিলাম। সুতার মান নিম্ন। না, এটা মিথ্যা কথা। আমাদের দেশে যে কাপড় তৈরি করা হয় সেটার সুতা বেশ ভালোই থাকে। বাইরের দেশে পর্যন্ত সেটা আমরা রপ্তানি করি, পাঠাই। আমেরিকাতে অনেক কাপড় আমরা পাঠাই। ইউরোপিয়ান ইউনিয়নে আমরা প্রচুর কাপড়-চোপড় পাঠাই। ঠিক আছে? যার ফলশ্রুতিতে আমাদের কাপড়ের সুতার মান নিম্ন, এটা একদমই ভুল। এরপর পরিবহন ও সংরক্ষণ খরচ কম। পরিবহন ও সংরক্ষণ খরচ কম। এইটা কিছুটা সত্য। আমাদের এখানে পরিবহন করা বা সংরক্ষণ করার যে খরচ সেটা বেশ কম। এটা সঠিক। তাহলে উত্তরটা হচ্ছে ১ আর ৩ এই ২ টা আমি নিচ্ছি। তাহলে ১ আর ৩ নিলে উত্তর দাঁড়াচ্ছে কিন্তু বি নাম্বারটা। উত্তর দাঁড়াচ্ছে বি নাম্বারটা। ১ এবং ৩, ১ এবং ৩। ঠিক আছে? এরপর ১ এবং ৩ সঠিক উত্তর। তারপরে শিল্প খাতের দ্রুত বিকাশের ফলে অর্থাৎ শিল্প খাতটা দ্রুত গ্রো করছে। এই গ্রো করার ফলে, বিকাশ হওয়ার ফলে, বৃদ্ধি পাওয়ার ফলে কি ঘটে? জাতীয় আয় বৃদ্ধি পাবে, অবশ্যই বৃদ্ধি পাবে। তারপর বাণিজ্য ঘাটতি দূর হবে। বাণিজ্য ঘাটতি তো বোঝো, অর্থাৎ আমদানি বেশি। আমাদের দেশে কি হয়? দেখো আমদানি অনেকটুকু বেশি। মানে বাইরে থেকে আমরা জিনিসপত্র আনি বেশি। কিন্তু বাইরের দেশে আমরা জিনিসপত্র যে পাঠানো অর্থাৎ রপ্তানি, সেই জিনিসটা করি হচ্ছে অনেকটুকু কম। আর এই যে আমদানি রপ্তানির মধ্যে যে ব্যবধানটুকু আছে, সেটাই হচ্ছে বাণিজ্য ঘাটতি। তারা বলছে বাণিজ্য ঘাটতি দূর হবে। এটাও কিন্তু সঠিক। আসলেই বাণিজ্য ঘাটতি দূর হবে যদি শিল্প খাত বিকশিত হয়। শিল্প খাত ভালো করতে শুরু করে। ঠিক আছে? এরপর কৃষিতে উৎপাদন হ্রাস পাবে। এটা ভুল কথা। একটা দেশের শিল্প খাত যদি ভালো করে সিমultaneously একই সাথে বা যুগপতভাবে কিন্তু আমাদের কৃষিও ভালো করতে পারে। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে চীন বা চায়না। চায়নাতে এই ব্যাপারটাই দেখা গেছে। চায়নার কৃষি খাত বেশ ভালো এবং তারা পৃথিবীতে অনেক কিছু উৎপাদনে ১ নম্বরে আছে। একই সাথে তাদের শিল্প খাতও অনেক শক্তিশালী। তাহলে স্বাভাবিকভাবেই লাস্ট যে অপশনটা আছে সেটা আমরা নিচ্ছি না। প্রথম ২ টা নিচ্ছি। যে জাতীয় আয় বৃদ্ধি পাবে এবং বাণিজ্য ঘাটতি দূর হবে। উত্তর হচ্ছে ১, ২। তাহলে উত্তর হচ্ছে ১ এবং ২। ঠিক আছে? ১ এবং ২ এই ২ টাই সঠিক উত্তর। ঠিক আছে? এরপর পরের অপশনে যাই। কৃষিভিত্তিক দেশ হলেও বাংলাদেশের শিল্পায়নের গতি মন্থর। আমাদের দেশে শিল্পায়ন আসলে হচ্ছে না, খুব স্লোলি হচ্ছে। এদেশের উন্নয়ন ত্বরান্বিত করতে হলে বিনিয়োগের বাধা হ্রাস করতে হবে। অবশ্যই এটা করতে হবে। বিনিয়োগ মানে কেউ হচ্ছে টাকা ইনভেস্ট করবে, বিনিয়োগ করবে, কেউ টাকা ঢালবে। ধরো তুমি একটা বড় প্রতিষ্ঠান নিতে চাও, বড় কোনো কারখানা, সেখানে গাড়ি বানাবে বা সেখানে কম্পিউটার বানাবে বা সেখানে অন্য কোনো একটা জিনিসপত্র তৈরি করবা। এখন কেউ একজন এসে বলল যে, "ভাই আমি তো সময় দিতে পারব না এখানে। তবে আমার কিছু টাকা আছে। আমি তোমাকে টাকাটা দিচ্ছি। এই টাকাটা দিয়ে তুমি প্রতিষ্ঠানটা তৈরি করো। তুমি সেখানে সময় দাও। তুমি প্রতিষ্ঠানটা নিয়ে বড় হও এবং অবশ্যই প্রতিষ্ঠানটা যখন লাভ করবে, আমি যেহেতু কিছু টাকা দিচ্ছি, তুমি অবশ্যই লাভের কিছু একটা অংশ আমাকে দেবে।" তাহলে এই যে মানুষটা তোমাকে ভাই টাকাটা দিল, এই ব্যাপারটাকে আমরা বলে থাকি বিনিয়োগ। বিনিয়োগ হতে পারে দেশ থেকে, বিনিয়োগ হতে পারে বিদেশ থেকেও। অর্থাৎ দেশের কেউও তোমাকে টাকা দিতে পারে, আবার বিদেশি কোনো প্রতিষ্ঠানও এসে আমাদের দেশে বিনিয়োগ করতে পারে। এখন ১ম যে অপশনটা সেখানে বলছি বিনিয়োগের বাধা হ্রাস করতে হবে। একেবারেই সঠিক। এই বিনিয়োগ করার ক্ষেত্রেও অনেক বাধা আমাদের দেশে আছে। এই বাধাগুলো কমিয়ে ফেলতে হবে, হ্রাস করতে হবে। তাহলেই মানুষজন অর্থনীতির এই খাতটাতে, শিল্প খাতে টাকা দিতে পারবে এবং আমাদের প্রতিষ্ঠানগুলো তৈরি হবে। ঠিক আছে? তারপর মূলধনের প্রবাহ নিশ্চিত করতে হবে। এটাও সঠিক। ঠিক আছে? আমরা জানি
একটা কিছু তৈরি করতে হলে ভূমির দরকার আছে, শ্রমের দরকার আছে, মূলধনের দরকার আছে এবং এই মূলধনটা ধরো হচ্ছে কোনো একটা ব্যাংকে আছে, তুমি ব্যাংক থেকে ঋণ নিচ্ছো, তাহলে সে প্রবাহটা খুব দ্রুত হতে হবে, প্রবাহটা নিশ্চিত করতে হবে। যদি ওই টাকাটা কোথাও আটকে থাকে তাহলে তো আর হচ্ছে না। তাহলে খুব স্বাভাবিকভাবে উত্তর হচ্ছে খ নাম্বারটাও। এরপর লাস্টে কি আছে? বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে হবে। আগেই এটার কথা বলেছিলাম, তাহলে এটাকেও আমরা উত্তর হিসাবে নিয়ে নিচ্ছি। তাহলে ১, ২, ৩ তিনটাকেই যখন আমরা নিচ্ছি অপশন ডিটাই আমরা বেছে নেব। অপশন ডি বেছে নিলাম। ঠিক আছে? তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এরপর চলো সামনে যাই, এটা তো হয়ে গেল। আচ্ছা, জহির একজন ব্যবসায়ী, তার ব্যবসায়িক পণ্যগুলো হলো চামড়াজাত দ্রব্য। আচ্ছা, তৈরি পোশাক, প্লাস্টিক এগুলা। এই ব্যবসা পরিচালনার মাধ্যমে জহির তার পরিবারের সকল চাহিদা মেটায়। জহির যেসব পণ্য নিয়ে ব্যবসা করে সেগুলো কোন শিল্প? এগুলো মাঝারি শিল্প। আমরা জানি এগুলো হচ্ছে মাঝারি শিল্পের অন্তর্গত। ঠিক আছে? এগুলো মাঝারি শিল্পের অন্তর্গত। আচ্ছা, চমৎকার, দেখে ফেললাম মাঝারি শিল্প। এইবার আমরা আমাদের পরবর্তী যে অধ্যায়টা আছে, বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু অর্থনৈতিক প্রসঙ্গ, সেগুলি দেখার চেষ্টা করি। চলো প্রথম প্রশ্নটা দেখি। প্রথম প্রশ্নটি কঠিন প্রশ্ন করেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি মানে ইকোনমিক্সের যে গ্রোথ ব্যাপারটা আছে, এই গ্রোথটা আসলে কি সেটা জানতে চাচ্ছে। বলেই দিয়েছে শব্দটা বৃদ্ধি, তাহলে এখানের কোনো একটা বৃদ্ধি হচ্ছে আমার উত্তর হবে। এখানের বৃদ্ধি হচ্ছে উত্তর হবে। দেখতেই পাচ্ছি জীবনযাত্রার মানের কথা বলেছে, বৃদ্ধি টিদ্ধি নাই। পরেরটাতে অর্থনৈতিক গুণগত পরিবর্তন বলেছে। পরিবর্তন হলো, বৃদ্ধি কোথায় গেল? বৃদ্ধি নাই। এর উপরেরটা দেখতে পাচ্ছি অর্থনৈতিক উন্নয়ন, হ্যাঁ এটাতেও নাই। কিন্তু বি নাম্বার অপশনে দেখো জিডিপি বৃদ্ধির হার, অর্থাৎ একমাত্র এই অপশনটাতে আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি, এই ব্যাপারটার কথা বলা হয়েছে। আরো একটা শব্দ জুড়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে জিডিপি, অর্থাৎ একটা দেশের মোট দেশজ উৎপাদন। আমরা পড়ে আসছি জিডিপি মানে ছিল মোট দেশজ উৎপাদন। এই মোট দেশজ উৎপাদন যখন বাড়ে, সেটা যে হার গত বছরের তুলনায় এই বছর, গত বছরের তুলনায় এই বছর কতটুকু বেড়েছে, সেটাই হচ্ছে ভাই অর্থনৈতিক প্রবৃদ্ধি। সেটাই হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারছি অপশন হচ্ছে বি নাম্বারটা। সরি, অপশন তো চারটাই, উত্তর হচ্ছে বি নাম্বারটা। ঠিক আছে? চলো সামনে যাই। একদম ঠিকঠাক উত্তর দিয়েছি, ভুল করিনি। আচ্ছা, এরপর অর্থনৈতিক উন্নয়ন, অর্থাৎ অর্থনীতির উন্নয়ন বলতে তুমি কি বোঝো? ঠিক আছে, দেখি অপশনে কি আছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি প্লাস বিনিয়োগ, কিছুক্ষণ আগে যে পড়েছিলাম জিডিপিটা বাড়বে, সো জিডিপির এই বৃদ্ধিটা, পাশাপাশি হচ্ছে বিনিয়োগটা ভালো, এটা কি কিছুটা উন্নয়ন বলা যেতে পারে। এরপর অর্থনীতির গুণগত পরিবর্তন এবং হচ্ছে উৎপাদন, মানে উৎপাদন হলেই সেটাকে উন্নয়ন বলবো? না, এটা হচ্ছে না। এরপর অর্থনীতির গুণগত পরিবর্তন, এক্স্যাক্টলি, এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি। চমৎকার, আমি বুঝতেই পারছি ভাই এখানে শুধু উৎপাদনের কথা বলেছে, এখানে উৎপাদনের কথা বলেছে, তাহলে অবভিয়াসলি এটা আর এটা উত্তর না। এরপর এ নাম্বারটা আর সি নাম্বারটা দেখো, দুইটার মধ্যেই অর্থনৈতিক প্রবৃদ্ধি কিন্তু আছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি অবশ্যই আমাদের উন্নয়নের বড়সড় একটা ফ্যাক্টর। ঠিক আছে? পাশাপাশি ওখানে আছে বিনিয়োগ, আর এখানে আছে গুণগত পরিবর্তন। আমরা সবাই বুঝি যে বিনিয়োগ করলেই হয় না, গুণগত পরিবর্তনটা দরকার। তাহলে অবভিয়াসলি উত্তর হচ্ছে সি নাম্বারটা। উত্তর হচ্ছে সি নাম্বারটা। এটাকেই বলে অর্থনীতির উন্নয়ন। গুণগত পরিবর্তন হতে হবে, প্রবৃদ্ধি হতে হবে। চলো চেক করি, একদম পারফেক্ট অ্যান্সার দিয়ে ফেলেছি। এরপর কি আছে চলো দেখি। বলছে উন্নত দেশের বৈশিষ্ট্য কোনটা? উন্নত, আমদানি ব্যয় বেশি, মানে ওরা নিজের দেশে আনে জিনিসপত্র বেশি। না, এটা না। ওরা বড়লোক, ওরা বরং বিক্রি করে করে বড়লোক হয়েছে। ভূমি ও প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার, না এটাও না। যারা ধনী দেশ আছে, ওরা ওদের যে ভূমিটুকু আছে, ওদের যে প্রাকৃতিক সম্পদটুকু আছে, সেটাকে একেবারে চমৎকারভাবে পূর্ণ ব্যবহারই করার চেষ্টা করে এবং করে। এরপর এরপরে বলেছে হচ্ছে গড় আয়ু কম, ওরা বড় লোক, ওরা কম বাঁচবে, এটা তো হতেই পারে না। এটাও বাদ। তাহলে গড় আয়ু বেশি, হ্যাঁ এটাই বেছে নিব আমি, গড় আয়ু বেশি। অর্থাৎ উন্নত দেশের বৈশিষ্ট্য হচ্ছে গড় আয়ু বেশি, গড় আয়ু বেশি। চলো চেক করি, হয়ে গেছে। এরপর পরেরটা দেখা যাক। অনুন্নত দেশের বেশিরভাগ মানুষ কোথায় বাস করে? এটা আমি জানি, অনুন্নত দেশে, কারণ আমি নিজেই থাকি। সুতরাং অনুন্নত দেশের বেশিরভাগ মানুষই থাকে গ্রামে। অনুন্নত দেশের বেশিরভাগ মানুষই থাকে গ্রামে। বাংলাদেশও একই অবস্থা, বেশিরভাগ মানুষ থাকে গ্রামে। চলো পরেরটা দেখি। বলল
মিস্টার পি যে দেশে থাকে সে দেশে কোথাও কোথাও রপ্তানিমুখী শ্রম ঘন শিল্প গড়ে উঠেছে। মিস্টার পি এর দেশটি কোন ধরনের? জানি জানি, উন্নয়নশীল। উন্নয়নশীল, কারণ উন্নয়নশীল হচ্ছে বাংলাদেশি, ঠিক আছে। তুমি প্রশ্ন করতে পারো কেন? কারণ আমরা জানি কোনো কিছু তৈরি করতে হলে দুই ধরনের হতে পারে। হতে পারে সেটা শ্রম ঘন, এটাকে আরো একটা শব্দ দিয়ে কনভার্ট করা যেতে পারে, সেটা হচ্ছে শ্রম নিবিড়, ঠিক আছে। দুইটাই বলে। ইংরেজিতে যেটাকে বলে হচ্ছে আমরা জানি লেবার ইন্টেন্সিভ, লেবার ইন্টেন্সিভ। আরেকটা আছে, আরেকটা হচ্ছে মনে করো মূলধন, ঠিক আছে, বা পুঁজি, ঠিক আছে, সেটাকে বলা যেতে পারে পুঁজি ঘন বা পুঁজি নিবিড়। আমরা জানি পুঁজির ইংরেজি হচ্ছে ক্যাপিটাল, সো সেটা হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ, ক্যাপিটাল ইন্টেন্সিভ। যারা হচ্ছে উন্নত দেশ, যারা হচ্ছে উন্নত, যারা হচ্ছে উন্নত, বা যারা লাস্টেরটা অতি উন্নত, উন্নত, অতি উন্নত, ওখানটাতে তুমি দেখতে পাবা ওরা কোনো একটা কিছু তৈরি করার জন্য অর্থের ব্যবহার করে বেশি, শারীরিক যে শক্তি, শ্রম, সেটার ব্যবহার করে কম। কিন্তু যারা হচ্ছে অনুন্নত, যারা হচ্ছে উন্নয়নশীল, সেগুলোর মধ্যে দেখবা এরকম শ্রম ঘন শিল্পেরই ব্যবহার বেশি। তুমি এবার প্রশ্ন করবো, আচ্ছা তাহলে অনুন্নতও এটা হয়, উন্নয়নশীলও এটা হয়, তাহলে আপনি উন্নয়নশীলটা কেন দাগিয়েছেন? চমৎকার প্রশ্ন হতে পারে। দেখো, শ্রম ঘন মানে কোনো কিছু তৈরি করতে তারা শ্রমটা বেশি দেয়। অনুন্নতও দেখা যায় এটা, উন্নয়নশীলও দেখা যায়। কিন্তু যারা না অনুন্নত, ওদের ওখানে রপ্তানিমুখী শিল্প গড়ে ওঠেনি। যারা অনুন্নত সেখানে এগুলো গড়ে ওঠেনি। আমাদের দেশে কিন্তু গড়ে উঠেছে। তার কারণে আমাদের বাংলাদেশ একটা উন্নয়নশীল রাষ্ট্র। ঠিক আছে, হয়ে গেছে উত্তর। চলো আরেকটা দেখি। এবার প্রশ্ন করেছে অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দু কোনটা? এটা একেবারে মুখস্থ উত্তর, উদ্যোক্তা। অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দু হচ্ছেন উদ্যোক্তা। তিনি সবকিছু মোটামুটি নিয়ন্ত্রণ করেন। তিনি ঠিক করেন ভূমি, তিনি ঠিক করেন শ্রমিকদেরকে, তিনি পুঁজি নিয়ন্ত্রণ করেন। সো তাকে বলা যেতে পারে এই অর্থ ব্যবস্থার অধিনায়ক, ঠিক আছে, এবং তিনি হচ্ছেন আমাদের কেন্দ্রবিন্দু, উদ্যোক্তা। এরপর প্রশ্ন করেছে ব্র্যাক কত সালে প্রতিষ্ঠিত হয়? এটাও আমরা জানি 1972-তে, 1972 সালে ব্র্যাক প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের প্রত্যেকের পরিচিত একজন মানুষ, স্যার ফজলে হাসান আবেদ, স্যার ফজলে হাসান আবেদ। আমরা দেখতে পাই এই মানুষটা হচ্ছে ব্র্যাকের প্রতিষ্ঠাতা। এই মানুষটা হচ্ছে ব্র্যাক, এই যে প্রতিষ্ঠানটা দেখতে পাচ্ছ, এটার প্রতিষ্ঠাতা। উনি উনি যখন হচ্ছে মুক্তিযুদ্ধের পরপর আমাদের দেশের অর্থনীতির বাজে অবস্থা দেখলো, মানুষজনের দুঃখ দুর্দশা এগুলো দেখতে পেল, তখনই তিনি সাল্লা, সাল্লা এই গ্রামটিতে শুরু করেছিলেন ব্র্যাকের যাত্রা। এবং ব্র্যাক বাড়তে 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 এই মুহূর্তে বিশ্বের সর্ববৃহৎ এনজিও এটা। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় এনজিও কোনটি? এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় এনজিও হচ্ছে এই ব্র্যাক। এবং ব্র্যাক কিন্তু অনেকগুলো আমাদের দেশের বাইরের দেশও নিয়মিতই কাজ করে চলেছে। ঠিক আছে, চলো এবার একটু সামনে দেখে ফেলি। দেখতেই পাচ্ছ 1972 সালে কিন্তু উত্তরটা হয়ে গেছে, অর্থাৎ যেটা বলেছি সেটাই পারফেক্ট অ্যান্সার। চলো পরেরটা দেখি পারি কিনা। কোনটি খাদ্য নিরাপত্তা কার্যক্রমের আওতাভুক্ত? অর্থাৎ কোনটির মাধ্যমে খাবার টাবার পেতে পারি? খেয়াল করে দেখছি বয়স্ক ভাতা। এখানে তো ভাতা দেওয়া, অর্থে দেওয়ার কথা বলেছে, খাবার দাবার নেই। এরপর বলেছে বিধবা ভাতা, একই ব্যাপার সেপার, বিধবাদেরকে অর্থ সাহায্য দিবে, খাবার দাবার নেই, বয়স্ক তো খাবার পেলাম না, বিধবা তো খাবার পাচ্ছে না। মাতৃত্বকালীন ভাতা, অর্থাৎ যারা মা হচ্ছেন তাদেরকে একটা ভাতা দেওয়ার কথা বলা হচ্ছে, এখানেও খাবার দাবারের কথা নেই। কিন্তু দেখো ভিজিএফ, এখানে কিন্তু খাবার দাবারের কথা বলা আছে। কেননা এখানে দেখতে পাচ্ছি যারা ভালনারেবল গ্রুপ আছে বা ভালনারেবল গোষ্ঠী আছে, তাদেরকে এফএ, ফিডিং মানে খাওয়ানোর কথা বলা হয়েছে। তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে উত্তরটা এ হবে, ভিজিএফ। ঠিক আছে, মূলত যারা হচ্ছে বেশি গরিব বা অনুন্নত বা হচ্ছে জীবনযাত্রার মান খুবই নিম্ন, তাদেরকে হচ্ছে ভিজিএফ এর মাধ্যমে সরকার খাওয়ানোর ব্যবস্থা করে। ঠিক আছে, উত্তর ভিজিএফ। ওকে, অধ্যায়ে পড়েছিলাম আমরা কি কারণে মৌসুমী বেকারত্ব দেখা দেয়। এটা পারি, প্রাকৃতিক কারণে। মানে ব্যাপারটা তুমি বোঝো, প্রাকৃতিক কারণে মৌসুমী বেকারত্ব দেখা দেয়। তুমি দেখবা আমাদের যে জেলেরা আছে, যারা মূলত ইলিশ মাছ ধরেন, তারা বছরের পুরোটা সময় কিন্তু ইলিশ মাছ ধরতে পারে না। কারণ বছরের পুরো সময় তো ভাই নদীতে ইলিশই থাকে না। দেখা যায় মা ইলিশ যখন আমাদের নদীতে ডিম ছাড়তে আসে, তখন কিন্তু ওই ইলিশ মাছ ধরা যাবে না।
ঠিক আছে? তখন আমরা দেখতে পাই ইলিশ না ধরার জন্য সরকার থেকে নিষেধাজ্ঞা থাকে, নিষেধ করে দেয়, ধরতে পারবেন না। পরবর্তীতে আমরা দেখতে পাই অন্য আরেকটা সময় ইলিশ ধরার মৌসুম আসে। সো ওই মৌসুমে উনি কাজ করতে পারেন, আর যে মৌসুমে ইলিশ ধরাটা নিষেধ ওই মুহূর্তে তিনি ধরতে পারেন না। তাহলে এইটা পুরোটা একটা প্রাকৃতিক কারণে ঘটে, তার কারণে মৌসুমী বেকারত্ব দেখা যায় প্রাকৃতিক কারণে। ওকে, এরপর মানব সম্পদ কারা? মানব সম্পদ হচ্ছে যারা শিক্ষিত, যারা দক্ষ। যারা শিক্ষিত, যারা দক্ষ। উত্তর হচ্ছে ভাইয়া বি নাম্বারটা। এরপর দেখি আর কি আছে অপশন। এরপর মানব সম্পদ উন্নয়নে শিক্ষিত মানুষের গুণগত মান উন্নয়নের জন্য নিচের কোনটা প্রয়োজন? তাকে প্রপার নলেজ বা শিক্ষা দিতে হবে। ঠিক আছে? তাকে প্রশিক্ষণ দিতে হবে, শিক্ষা, প্রশিক্ষণ, ট্রেনিং এগুলো দিতে হবে। তবেই ওই মানুষটা শিক্ষিত গুণগত মানের জন্য প্রস্তুত হয়ে উঠবে। ঠিক আছে? প্রশিক্ষণ। তারপর বলেছে বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য কি? কৃষি খাতের প্রাধান্য অবশ্যই। এরপর ব্যাপক বেকারত্ব, হ্যাঁ বেকারত্ব আছে তো আমাদের। এরপর বৈদেশিক বাণিজ্যের ঘাটতি, এইটাও আছে। তিনটাই উত্তর হওয়া উচিত। পারফেক্ট, তিনটাই কিন্তু উত্তর হয়ে গেছে। অতঃপর তুমি দেখো ক দেশের অর্থনীতি কৃষি নির্ভর, দেশের অধিকাংশ জনগণ কৃষি কাজের উপর নির্ভরশীল হলেও কৃষি ব্যবস্থা অনুন্নত, এই দেশের মাথাপিছু আয় কম, আমাদের মতোই অবস্থা। ক দেশের কৃষি ব্যবস্থা অনুন্নত হওয়ার কারণ কি? বলেছে বাণিজ্য ঘাটতি একটা ভালো কারণ হতে পারে। এরপর বলেছে দুর্বল অবকাঠামো, আচ্ছা এটাও একটা ভালো কারণ। উদ্যোক্তার অভাব, এটাও হতে পারে মনে হচ্ছে। সীমিত প্রযুক্তির ব্যবহার, একই কাণ্ড। আমার দেখে সবই মনে হচ্ছে উত্তর হবে। এই উত্তরটা আমি তাই বলবো না, আমার কাছে তো এটা কঠিন লাগছে, আমি পারছি না। তোমরা একটু জানাবা মন্তব্যের ঘরে, ঠিক আছে? এরপর পরবর্তী স্লাইডে চেক করব আমরা কোনটা উত্তর হয়। চলো চেক করি। তাহলে দেখতে পাচ্ছি সীমিত প্রযুক্তির ব্যবহার, এটাই হচ্ছে আমাদের অর্থনীতি অনুন্নত হওয়ার কারণ। ঠিক আছে? এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের রহিম, করিম, রাজু এই তিন ভাই অন্য কোনো কাজ না থাকে তারা সবাই মিলে তাদের 5 বিঘা জমি চাষ করে। দুঃখের ব্যাপার, এতজন মানুষ মিলে এত অল্প জায়গা চাষ করে। অথচ করিম চাইলে একাই সকল জমি চাষ করতে পারত। মানে এখানে একজন চাষ করার জমি আছে, সেই জমিতে একজন চাষ না করে 3জন মিলে চাষ করতেছে। ভাবো কি অবস্থা। উদ্দীপকে কোন ধরনের বেকারত্ব প্রকাশ পেয়েছে? তার মানে দেখো এরা কিন্তু বেকার না, কাজ কিন্তু ঠিকই করতেছে। তো সে কিন্তু বলতেছে আমি তো বেকার না, এই যে আমরা 3 ভাই মিলে 5 বিঘার উপরে কাজ করতেছি, সে বেকার না। আবার সে কিন্তু আসলে বেকারও, কারণ ওই কাজটা আসলে একজনে করে ফেলতে পারতো, করতেছে এখন 3জনে, তাই না? তাহলে এখানে একটা এমন বেকারত্ব যেটা কিছুটা বোঝা যায়, যায় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এমন একটা বেকারত্বের কথা কিন্তু এখানে আছে, ছদ্মবেশী বেকারত্ব। তাহলে বাকি যে 2 ভাই তাদের ক্ষেত্রে আমরা ছদ্মবেশী বেকারত্ব দেখতে পাচ্ছি, ছদ্মবেশী বেকারত্ব দেখা যাচ্ছে। ওকে, চলো দেখি হয়েছে কিনা। হয়ে গেছে কিন্তু উত্তর। এরপর বলেছে এ ধরনের বেকারত্ব দূরীকরণ করার জন্য কি প্রয়োজন? শিল্পায়ন। একেবারে পারফেক্ট। কারণ শিল্পায়ন হলেই অনেক অনেক ফ্যাক্টরি বানানো হবে, অনেক অনেক মানুষ সেখানে কাজ পাবে, স্বাভাবিক কথা। বহু ফসলের চাষ, আরে ভাই চাষ করবেন কিভাবে? আপনার তো জমিই নাই, আপনি চাষটা করবেন কিভাবে? তাহলে এইটা নিতে পারছি না। এরপর জাতীয়তাবোধ জাগ্রত করা, হ্যাঁ এইটা নিলাম যে ভাই জাতীয়তাবোধ জাগ্রত হলে অনেক কারখানা টারখানা স্থাপিত হবে, এরা কাজ টাজ পাবে। তাহলে উত্তর বলছি 1 আর 3। ঠিক আছে? বি নাম্বারটা দেখি ভাই উত্তর হয়েছে কিনা, আমি নিজেই দ্বিধায় আছি। আরে কি অদ্ভুত, আমি যা বলি তাই তো দেখি হয়ে যাচ্ছে। এইটাই সঠিক উত্তর, চমৎকার। এরপর বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা, আমাদের বইয়ের একেবারে শেষ চ্যাপ্টারটা। এতটুকু যখন পড়ে ফেলেছি আমার বিশ্বাস বাকিটুকুও আমরা পারবো। চলো একটু দেখি কিভাবে আমাদের আটকায়। প্রথমেই জিজ্ঞেস করেছে বাংলাদেশের মূল্য সংযোজন কর, অর্থাৎ মূসক, আমরা যেটাকে মূসক বলে থাকি। অবশ্য তোমরা কিন্তু এখন আর মূসক বলো না, তোমরা এই শব্দটাকে উচ্চারণ করো ভ্যাট বলে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এবং তোমরা সবাই আরো জেনে বসে আছো যে এটা নাকি সরাসরি কর না, এটা নাকি অসরাসরি কর। অর্থাৎ তোমরা আমাকে বলেছ এটা নাকি পরোক্ষ কর। প্রশ্ন হচ্ছে কেন? খুবই সহজ, আমরা তো বুঝি প্রত্যক্ষ কর সরাসরি মানুষ যে করটা দেয়। যেমন যেমন খুবই সহজ ভাই, প্রত্যক্ষ কর হতে পারে আয় কর, অর্থাৎ তুমি ভাই টাকা ইনকাম করছো, তারপর সেখান থেকে সরাসরি সরকারকে কর দিয়ে দিছো, তো সেটা হচ্ছে সরাসরি প্রত্যক্ষ।
এরপর মনে করো ভূমি কর, এইটা মনে করো হচ্ছে আমাদের প্রত্যক্ষ কর। আর পরোক্ষ কোনটা? পরোক্ষ হচ্ছে ভ্যাট। কেন? কারণটা খেয়াল করে দেখো, দোকানে একটা চিপস আছে, সেই চিপসের উপরে ট্যাক্স বসাইছে সরকার। চিপসের মালিক কে? চিপসের মালিক হচ্ছে যে কোম্পানি চিপস বানাইছে সে। চিপসের মালিক হচ্ছে দোকানদার। কিন্তু দেখো, চিপসটা যখন কিনবা, ট্যাক্সটা দিতে হচ্ছে তোমাকে। তাহলে তুমি তো ভাই এটার মালিক ছিল না, তুমি পরে মালিক হইছো। তুমি ট্যাক্স দিচ্ছ, ভালো কথা। এখন ট্যাক্সটা কি সরাসরি তুমি দিলা? না, এই ট্যাক্সটা প্রথমে হচ্ছে দোকানদার, এই টাকাটা নিল। দোকানদার এর পরে যখন এই টাকাটা প্রসেস করবে, তখন সেখান থেকে হচ্ছে ট্যাক্সটা চলে যাচ্ছে, তো সরাসরি দিচ্ছ না। তাই স্বাভাবিকভাবে এইটা হচ্ছে এক ধরনের পরোক্ষ কর। এবার প্রশ্ন করেছে এটা কবে চালু হয়েছে? আমার কাছে কেন যেন মনে হচ্ছে হবে কিছু একটা উত্তরে মাঝখানের কিছু একটা হতে পারে, ঠিক আছে? চলো দেখি মাঝখানে কিনা, উপরের দুইটা কেন যেন মনে হচ্ছে বাদ। তোমরা একটু চেষ্টা করে দেখো উত্তর কোনটা হয়, দেখি কোনটা হলো। একেবারে সঠিক, 91-তে। 91-92 কেন লিখলো? কারণটাও খুব সহজ। আমরা প্রত্যেকে জানি আমাদের অর্থ বছর শুরু হয় কিন্তু জুন থেকে জুলাই পর্যন্ত। আর আমরা এই ব্যাপারটাই দেখতে পেয়েছিলাম 91-92 অর্থ বছরে প্রথমবার আমাদের দেশে এসেছিল মূল্য সংযোজন কর বা ভ্যাট। এরপর আমরা এবার একটু দ্রুত যাব, কোনটির উপরে আবগারি শুল্ক ধার্য করা হয়? কোমল পানীয়ের উপরে এটা ধার্য করে, ঠিক আছে? কোমল পানীয়। কমেন্টে অবশ্যই জানাবে আবগারি শুল্ক কি, সেটা তুমি পারো কিনা। ঠিক আছে, দেখি উত্তর হলো কিনা। হয়ে গেছে কিন্তু। এরপর সরকারি অর্থ ব্যবস্থার মূল চালিকা শক্তি কি? ভাই, সরকারি অর্থ ব্যবস্থা, টাকা লাগবে, টাকা। টাকা ছাড়া কিছু হবে না। টাকা দিবে কে? টাকা দিবে বাজেট। টাকা দিবে বাজেট। অবশ্যই উত্তরটা হওয়া উচিত বাজেট। দেখি হলো কিনা। হয়ে গেছে কিন্তু উত্তর। এরপর অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য প্রয়োজন কোনটা? এটা বুঝতেই পারছি, সুষম বাজেটটা দরকার। তোমরা নিশ্চয় জানো সুষম বাজেট, উদ্বৃত্ত বাজেট, ঘাটতি বাজেট মানে কি? মানে খুব সহজ ভাই। একটা দেশ কিছু টাকা আয় করে, কিছু টাকা ব্যয় করে, কিছু টাকা আয় করে, কিছু টাকা ব্যয় করে। বাজেটে এটাই লেখা থাকে, কত আয় করব, কত ব্যয় করব। যদি হয় সেটা সমান, তাহলেই তুমি সেটাকে বলো সুষম। আর যদি এমন হয় যে না ভাই, আয়টা কম, ব্যয়টা বেশি, তখনই তুমি বললা যে ভাই টাকা তো কম আছে, আমি খরচ করতে চাই কিন্তু টাকা নাই, তাহলে তুমি সাথে সাথে বলবা যে ভাই এইটা হচ্ছে ঘাটতি বাজেট। আর যদি অঙ্কটা উল্টে যায়, অর্থাৎ তোমার আয় বেশি, আয় বেশি কিন্তু ব্যয়টা কম, সেটা হবে ভাইয়া উদ্বৃত্ত বাজেট। এইবার তোমার সহজ একটা প্রশ্ন তোমার কাছে। তোমার মনে হতে পারে পৃথিবীর সব বড়লোক দেশে বোধহয় আয় করে বেশি, ব্যয় করে কম। এটা মনে হচ্ছে না? তাহলে এবার তুমি বলো তো, ইউএসএ, এই দেশটার বাজেট কেমন হবে? আমি তোমাকে একটা ক্লু দিচ্ছি, ওদের বাজেটও কিন্তু ঘাটতি বাজেট। প্রশ্ন হচ্ছে কেন? এই কেনটাই তোমরা খুঁজে বের করবা। আর সেটা খুঁজে বের করার কথা বলেই উত্তরটা দেখে নিচ্ছি, সুষম বাজেট ঠিকঠাক। আমরা আমাদের এই ক্লাসের ইতি টানছি। তোমাদেরকে অর্থনীতির বেশ কিছু ছোট ছোট প্রশ্ন কিন্তু আমি ছুড়ে দিয়েছি। মন্তব্যের ঘরে সবগুলো মন্তব্য জানাবে। এত এত প্রশ্ন শুনে বিরক্ত হয়েছে কিনা সেটাও আমাদেরকে লিখে জানাবে। তোমাদের সাথে দেখা হবে নিয়মিত ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকো তোমরা সকলে।